একটি গাধা কি পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে? মোল্লা নাসিরুদ্দিনের কাছে এমন এক রহস্য ছিল যা পাওয়ার জন্য মহান আলেকজান্ডারও নিজের মৃত্যুর নাটক করেছিলেন। মানুষ তাকে শুধু একটি পশু মনে করত, কিন্তু সে ছিল সালতানাতের সেই উত্তরাধিকারী যার রক্তে ভবিষ্যৎ দেখার শক্তি ছিল। একদিকে খুনি লালসা নিয়ে ইয়াকুব, যে সময়কে মুঠোয় বন্দি করতে চেয়েছিল, আর অন্যদিকে ভোলার নিষ্পাপ আনুগত্য, যে নিজের বন্ধুর জন্য প্রাণ দিতেও তৈরি ছিল। জঙ্গলের নিস্তব্ধতা থেকে নুনের মরুভূমি পর্যন্ত মৃত্যু প্রতি পদক্ষেপে এদের তাড়া করছিল। কিন্তু যখন সেই গাধা মানুষের ভাষায় নিজের প্রথম ভবিষ্যৎবাণী করল, তখন আকাশের রং কালো হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন কি নিজের ভাইয়ের শরীরে লুকিয়ে থাকা শয়তানকে হারাতে পারবেন, নাকি আলেকজান্ডারের সেই অভিশাপ পৃথিবীকে ছাই করে দেবে? দেখুন, আনুগত্য, প্রতারণা আর বলিদানের এমন এক কাহিনী, যেখানে আসল গুপ্তধন সোনার সিন্ধুকে নয়, বরং এক অবলা পশুর চোখে লুকিয়েছিল। অক্ষয়নগরের পুরনো ধুলোমাখা গলিতে সন্ধ্যার আবছায়া এমনভাবে নামছিল যেন কোনো বৃদ্ধের চোখে ছানি পড়ছে। বাতাসে খুবানি আর জ্বলন্ত কাঠের গন্ধ মিশেছিল। বাজারের কোলাহল এখন নিস্তব্ধতায় বদলে যাচ্ছিল, কিন্তু সরাইখানার বাইরে এক অদ্ভুত নীরবতা ছিল, যা কোনো ঝড়ের অপেক্ষা করছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের পুরনো অভ্যাস অনুযায়ী নিজের কুয়েঘরের বাইরে একটি ভাঙা খাটিয়ায় বসেছিলেন। তার কাছেই তার গাধা দাঁড়িয়েছিল, যাকে মানুষ শুধু একটি পশু মনে করত, কিন্তু মোল্লা তাকে নিজের উজির বলতেন। সেই গাধার নাম ছিল মতি। মতি কোনো সাধারণ গাধা ছিল না। তার চোখে এমন এক গভীরতা ছিল যা মানুষকেও লজ্জিত করে দেয়, যেন সে বহু শতাব্দীর তামাশা দেখে ফেলেছে এবং এখন শুধু চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। সেই রাতে মোল্লা নাসিরুদ্দিনের চোখে সব সময়ের মতো দুষ্টুমি ছিল না, বরং এক গভীর চিন্তা ছিল। তিনি মতির ঘাড় চাপড়ালেন এবং খুব ধীর গলায়, প্রায় ফিসফিস করে বললেন, মতি, পৃথিবী মনে করে যে গুপ্তধন মাটির নিচে পোতা থাকে, কিন্তু তারা জানে না যে কখনো কখনো গুপ্তধন 4 পায়ে হাঁটে। তোর বোঝা শুধু তুই জানিস আর আমি। যেদিন এই বোঝা খুলবে, সেদিন সালতানাতির ভিত নড়ে যাবে। এটি সেই রহস্য ছিল যা এই গল্পের শেষে, অর্থাৎ পঞ্চম অংশে, একটি ভূমিকম্প আনতে চলেছিল। মোল্লা মতির গলায় বাঁধা একটি পুরনো ঘষা চামড়ার বেল্ট কষুরিলেন। সেই বেল্টের নিচে গাধার ঘন লোমের মধ্যে একটি ছোট মরিচা ধরা তামাটে কৌটো লুকিয়েছিল। দেখতে সেটি আবর্জনা মনে হতো, কিন্তু মোল্লা সেটিকে এমনভাবে ছুতেন যেন সেটি পৃথিবীর সবচেয়ে দামি হীরা। তখনই অন্ধকারের ছায়া থেকে এক অবয়ব ফুটে উঠল। সে হল ভোলা। নাম যেমন, কাজও তেমন। পুরো গ্রামে যদি এমন কোনো ব্যক্তি থাকত যে মোল্লার গাথাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তবে সে হল ভোলা। অনাথ, অসহায় আর বুদ্ধি একটু কম, কিন্তু মনের দিক থেকে এতটা পরিষ্কার যে তাকে যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, তবে সে মেনে নেবে, যদি বলার মানুষটি তার আপন হয়। ভোলা মোল্লার চাকর নয়, বরং তার ছায়া ছিল। তার আনুগত্য কোনো কুকুরের আনুগত্যের থেকেও গভীর ছিল, কারণ কুকুরের রুটি লাগে, কিন্তু ভোলার ছিল শুধু সম্মান আর ভালোবাসার খিদে। মোল্লাজি, ভোলা নিজের ছেঁড়া জামাটা ঠিক করতে করতে বলল, আজ হাওয়া খুব তেজ, মতির ঠান্ডা লাগবে, আমি কি ওকে আমার চাদরটা গায়ে দিয়ে দেব? ভোলার কাছে একটাই চাদর ছিল, যা জায়গায় জায়গায় তালি মারা। মোল্লা হেসে ভোলার দিকে তাকালেন। ভোলা, তুই নিজের চিন্তা কর। মতির চামড়া তোর থেকে বেশি মোটা, আর ওর আত্মা তোর থেকে বেশি গরম, কিন্তু তোর আনুগত্য দেখে কখনো কখনো আমার মনে হয় যে মানবতা এখনও মরে যায়নি। কিন্তু এই সারল্য আর আনুগত্যের দৃশ্য অন্য কেউও দেখছিল। দূরে একটি পুরনো বটগাছের পেছনে অন্ধকারে চকচক করা দুটো লোভী চোখ। কালু। কালু কোনো সাধারণ চোর ছিল না, সে বাজারের পকেটমার ছিল না, বরং সে ছিল সওদাগর, মিথ্যার, প্রতারণার আর লালসার। সে গত কয়েক সপ্তাহ ধরে মোল্লা নাসিরুদ্দিনকে অনুসরণ করছিল। শহরে গুজব ছিল যে মোল্লা যে পাগলামিগুলো করেন, আসলে তিনি কোনো পুরনো গুপ্তধনের রক্ষক। কালু অনেকবার মোল্লার ঘর তল্লাশি করার চেষ্টা করেছিল যখন তিনি ঘরে থাকতেন না, কিন্তু সে শুধু পুরনো বই আর ছেঁড়া কাপড় পেয়েছিল। কালুর নজর আজ মোল্লার ওপর নয়, বরং সেই গাধা মতির ওপর ছিল। সে এইমাত্র মোল্লাকে সেই গাধার গলায় কিছু হাতড়াতে আর ফিসফিস করতে দেখেছিল। কালুর ধূর্ত মাথা দ্রুত দৌড়াল। তাহলে গুপ্তধন ঘরে নয়, এই জানোয়ারের সাথে ঘরে। কালু মনে মনে ভাবল, আর এই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর চাবি সেই বুড়ো মোল্লা নয়, বরং এই বোকা ভোলা। কালু নিজের পরিকল্পনা বানাতে শুরু করল। সে জানত যে মোল্লা নাসিরুদ্দিনকে বোকা বানানো লোহার চানা চেবানোর মতো। মোল্লা সেই ব্যক্তি ছিলেন যিনি সুইয়ের ডগায় দাঁড়িয়ে পুরো পৃথিবীকে নাচাতে পারতেন, কিন্তু ভোলা? ভোলা হল নরম মাটি, যাকে কালু যেমন খুশি তেমন আকার দিতে পারত। পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি আকশয়হরের মিনারগুলোকে ছুঁয়ে যাচ্ছিল, মোল্লা নাসিরুদ্দিনকে শহরের কাজী কোনো জরুরি বিষয়ে আলোচনার জন্য ডাকলেন। মোল্লা জানতেন এটি একটি দীর্ঘদিন হবে।
তিনি মতিকে সরাইখানার পেছনে রাস্তা বলে বাঁধলেন আর ভোলাকে ডাকলেন। ভোলা, মোল্লা গম্ভীর গলায় বললেন, আমি কাজীর কাছে যাচ্ছি। আজ শহরে কিছু নতুন অচেনা মানুষ এসেছে। মতির খেয়াল রেখিস, মনে রেখিস, এর খিদে ঘাসের নয়, বুদ্ধির। একে যেন কোনো অজানা লোক হাত না দেয়। ভোলা মাথা নাড়ল। আপনি নিশ্চিন্ত থাকুন মোল্লাজি, যতক্ষণ আমার শ্বাস চলছে মতিকে কেউ ছুঁতেও পারবে না। মোল্লা চলে গেলেন। ভোলা আস্তাবলের পাশে মাটিতে বসে পড়ল আর মতির সাথে কথা বলতে লাগল। দেখলি মতি ভাই, মোল্লাজি আমার কত চিন্তা করেন। তিনি জানেন যে আমিই তোর আসল রক্ষক। মতি নিজের বড় কান ঝাপটাল আর এক অদ্ভুত আওয়াজ করল, যেন সে ভোলার কথায় হাসছে বা তাকে সাবধান করছে। তখনই সেখানে কালু এলো। আজ কালুর বেশভূষা বদলানো ছিল। সে এক পরদেশী যাত্রীর পোশাক পরেছিল, মাথায় রঙিন পাগড়ি, হাতে তসবি মালা, আর মুখে এক কৃত্রিম আধ্যাত্মিকতা। সে টলতে টলতে আস্তাবলের কাছে এলো আর পড়তে পড়তে বেঁচে গেল। ভোলা যে মনের দিক থেকে ভালো ছিল, সাথে সাথে উঠে দাঁড়াল। আরে মুসাফির ভাই, সামলে, কোথাও চোট লাগেনি তো? কালু নিজের অভিনয় শুরু করল। সে নিজের চোখ কচলাল আর ভারী গলায় বলল, ধন্যবাদ আমার বন্ধু। আমি বুখালা থেকে এসেছি। রাস্তার ক্লান্তি আমার পায়ের দম বের করে দিয়েছে। শুনেছিলাম এই শহরে একজন অনেক বড় দরবেশ বাস করেন, যার নাম মোল্লা নাসিরুদ্দিন। তুমি কি তাকে চেনো? ভোলার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মোল্লার প্রশংসা শোনা তার নিজের প্রশংসা শোনার থেকেও বেশি প্রিয় ছিল। চেনি মানে? আরে ভাই, আমিই তো ওনার খাদেম। আর এই দেখুন, এটি ওনার খাস উজির মতি। কালু অবাক হওয়ার নাটক করল। সে গাধার কাছে গেল, কিন্তু মতি সাথে সাথে নিজের পেছনের পা ছুড়ল আর জোরে ডাকল। মতির চোখে কালুর জন্য পরিষ্কার ঘৃণা ছিল। জানোয়াররা মানুষের নিয়ত তাদের কথার আগে তাদের গায়ের গন্ধ দিয়ে চিনে নেয়। মতি বুঝে গিয়েছিল যে এই লোকটা বিপদ। আরে বাপরে! কালু পিছিয়ে গেল। এই জানোয়ার তো খুব রাগী। ভোলা মতিকে আদর করল। শান্ত হ মতি, শান্ত, ইনি মুসাফির, মেহমান। তারপর সে কালুর কাছে ক্ষমা চাইল। ক্ষমা করবেন ভাই, ও অচেনা লোক পছন্দ করে না। কিন্তু মোল্লাজি বলেন যে এই গাধা নয়, বরং এক ধাঁধা। কালুর সুযোগের সদ্ব্যবহার করল। সে একটি দীর্ঘশ্বাস ফেলল আর নিজের পকেট থেকে একটি চকচকে পাথর, যা আসলে শুধু কাঁচের টুকরো ছিল, বের করল। ভাই, আমি এখানে একটা অনেক বড় খবর নিয়ে এসেছিলাম মোল্লাজির জন্য, কিন্তু এখন যখন তিনি এখানে নেই, তখন আমার ভয় লাগছে। এই খবর ওনার প্রাণ বাঁচাতে পারত। প্রাণ? ভোলার মুখ শুকিয়ে গেল। মোল্লাজির প্রাণের ভয়? কি বলছো তুমি? কালু এদিক ওদিক তাকাল, যেন কেউ তাদের কথা শুনছে। সে ভোলার কানের কাছে ঝুঁকে পড়ল। শোনো, আমি একজন গুপ্তচর। বাদশাহর দরবার থেকে কিছু গাদ্দার লোক মোল্লা নাসিরুদ্দিনের পেছনে পড়েছে। তারা জানে যে মোল্লার কাছে একটি জাদুকরি তাবিজ আছে, যা এই গাধার কাছে কোথাও লুকানো আছে। তারা আজ রাতে হামলা করতে চলেছে। ভোলার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার সহজ সরল মাথা কালুর বোনা জালে ফেসে যাচ্ছিল। তাহলে আমি কি করব? মোল্লাজি তো কাজীর কাছে গেছেন। এটাই তো বিপদ। কালু চিন্তার নাটক করে বলল, যদি তারা এখানে আসে আর মোল্লাকে না পায়, তবে তারা এই গাধাটাকে কেটে ফেলবে আর সেই তাবিজ বের করে নেবে। আর যদি সেই তাবিজ ভুল হাতে পড়ে যায়, তবে মোল্লাজির আধ্যাত্মিক শক্তি শেষ হয়ে যাবে, ওনার প্রাণও যেতে পারে। ভোলার চোখে জল এসে গেল। সে ভয়ে কাঁপতে লাগল। না, আমি এমন হতে দেব না। আমি মতিকে মরতে দেব না। বলো মুসাফির ভাই, আমাকে কি করতে হবে? কালু নিজের মনে জয়ের হাসি হাসল, কিন্তু মুখে গাম্ভীর্য বজায় রাখল। দেখো ভাই, আমার কাছে একটি নিরাপদ জায়গা আছে, জঙ্গলের ওপারে পুরনো দরগার কাছে। যদি আমরা সূর্য ডোবার আগে মতিকে সেখানে নিয়ে যাই, তবে সে ওই খুনিদের নজর থেকে বেঁচে যাবে। মোল্লাজি যখন ফিরে আসবেন, তখন আমরা তাকে বলে দেব। তুমি ওনার আমানত বাঁচালে, ভাবো তিনি তোমার উপর কত গর্ব করবেন। ভোলা দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে মোল্লার আদেশ ছিল যে কোনো অচেনা লোককে বিশ্বাস না করতে, আর অন্যদিকে মোল্লার প্রাণের ঝুঁকি। মূর্খের আনুগত্য প্রায়ই তার বুদ্ধির ওপর ভারী হয়ে পড়ে। ভোলার কাছে মোল্লার সুরক্ষা যে কোনো নিয়মের চেয়ে বড় ছিল। কিন্তু মোল্লাজি বলেছিলেন, আমি যেন কোথাও না যাই। ভোলা বিড়বিড় করল, আরে পাগল! কালু একটু ধমকের সুরে বলল। মোল্লাজি জানতেন না যে খুনিরা আজই আসছে। আনুগত্যের মানে শুধু হুকুম মানা নয়, আনুগত্যের মানে হল নিজের মালিকের প্রাণ বাঁচানো। তার জন্য ওনার হুকুম ভাঙতে হলেও তাই করতে হয়। ভাবো, যদি আজ রাতে মতি মারা যায়, তবে কি তুমি মোল্লাজিকে নিজের মুখ দেখাতে পারবে? এই যুক্তি ভোলার বুকে তীরের মতো লাগল। সে মতির দিকে তাকাল। মতি এখনও কালুকে ঘুরে দেখছিল। তার লেজ অস্থিরভাবে নড়ছিল।
গাধার ষষ্ঠেন্দ্রিয় চিৎকার করে বলছিল যে এটি ভুল, কিন্তু তার কাছে মানুষের ভাষা ছিল না। ঠিক আছে, ভোলা সিদ্ধান্ত নিল। তার গলা ধরে আসছিল। আমি মতিকে নিয়ে চলব, কিন্তু আমরা দরগা পর্যন্ত কিভাবে যাব? রাস্তা খুব খারাপ। আমার কাছে একটি ম্যাপ আছে আর ছোট রাস্তাও। তাড়াতাড়ি করো, আমাদের কাছে সময় কম, সূর্য ডুবতে চলেছে। ভোলা কাঁপতে কাঁপতে মতির দড়ি খুলল। মতি বাধা দিল। সে নিজের পা জমিয়ে নিল। সে নড়তে রাজি ছিল না। চল মতি, আমার ভাই তোর প্রাণ বাঁচাতে হবে, ভোলা কাঁদতে কাঁদতে বলল আর দড়ি টানল। মতি ভোলার চোখে টাকালো। সে ভোলার ভয় আর ভালোবাসা দুটোই দেখতে পেল। হয়তো সেজন্যই নিজের বুদ্ধিমত্তা সত্ত্বেও মতি সেই মূর্খের আনুগত্যের মান রাখার জন্য পা বাড়াল। সে জানত যে সে বিপদের দিকে যাচ্ছে, কিন্তু সে নিজের বন্ধুকে একা ছাড়তে পারল না। কালু আগে আগে চলল, আর তার পেছনে ভোলা, যে মতির দড়ি ধরেছিল। তারা গ্রামের পেছনের রাস্তা দিয়ে জঙ্গলের দিকে এগোল। যত তারা লোকালয় থেকে দূরে যাচ্ছিল, নিস্তব্ধতা গভীর হচ্ছিল। রাস্তায় কালু ভোলার বিশ্বাস জেতার জন্য আরও অনেক গল্প শোনাল। তুমি জানো ভোলা, এই গাধাটা এত বিশেষ কেন? কেন? ভোলা সরলভাবে জিজ্ঞেস করল। কারণ এই গাধা আগের জন্মে একজন অনেক বড় পণ্ডিত ছিল। কালু মনে মনে হেসে ভাবল, কিন্তু মুখে বলল, না, আসলের গলায় যে বেল্টটা আছে তার ভেতরে একটা ম্যাপ আছে, যা 1000 বছরের পুরনো গুপ্তধন পর্যন্ত নিয়ে যায়। মোল্লাজি তোমাকে কখনো বলেননি? ভোলা মাথা নাড়ল। না, মোল্লাজি বলেন যে আসল গুপ্তধন হলো সন্তোষ। কালু জোরে হাসল, এক নিষ্ঠুর হাসি। সন্তোষ দিয়ে পেট ভরে না আমার বন্ধু, সোনা দিয়ে ভরে। যাই হোক, তুমি চিন্তা করো না, একবার আমরা দরগায় পৌঁছে যাই, তারপর সব ঠিক হয়ে যাবে। জঙ্গল ঘন হয়ে আসছিল। সন্ধ্যার অন্ধকার এখন রাতের কালিতে বদলে যাচ্ছিল। ঝিঝি পোকার ডাক বেড়ে গিয়েছিল। মতি বারবার থামছিল, পেছনে ফিরে তাকাচ্ছিল, যেন তার আশা যে মোল্লা নাসিরুদ্দিন এক্ষুনি কোনো গাছের পেছন থেকে বের হয়ে আসবেন আর এই পাগলামি থামাবেন। হঠাৎ এক সরু পথে চলতে চলতে কালু থেমে গেল। সামনে এক পুরনো ভাঙাচোরা গুহা ছিল। এটি তো দরগা মনে হচ্ছে না, ভোলা ভয় পেয়ে বলল। কালুর মুখ বদলে গেল। সে বিনয়ী মুসাফির এখন উধাও হয়ে গিয়েছে। তার চোখে হিংস্রতা নেমে এলো। সে নিজের কোমর থেকে একটি খঞ্জর বের করল। জ্যোৎস্নায় খঞ্জরের ধার চকচক করে উঠল। ভোলা, আমার প্রিয় বোকা বন্ধু, কালু ঠান্ডা গলায় বলল, দরগা তো অনেক দূরে, এটি আমার জায়গা। ভোলার যেন পক্ষাঘাত হয়ে গেল। তার মাথায় প্রতারণা মেনে নিতেই পারছিল না। কিন্তু মুল্লাজির প্রাণ, খুনিরা? কোনো খুনি নেই পাগল, কালু থুতু ভেয়ে বলল। শুধু আমি আছি, আর আমার এই গাধাটা চাই। শুনেছি মোল্লা এতে নিজের সম্পদ লুকিয়ে রেখেছেন। এখন তুই চুপচাপ দড়ি আমাকে দিয়ে দে আর নিজের প্রাণ বাঁচিয়ে পালা, নইলে তোর আনুগত্যের পুরস্কার তুই মৃত্যু দিয়ে পাবি। ভোলার পৃথিবী ভেঙে গেল। যে মানুষের উপর সে মোল্লার হুকুমের বিরুদ্ধে গিয়ে ভরসা করল, সেই সাপ বেরোল। কিন্তু এই ভেঙে যাবার মধ্যেই ভোলার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। সেই ভীতু ভোলা, যে নিজের ছায়া দেখেও ভয় পেত, এখন নিজের মতি আর সেই খঞ্জরের মাঝখানে দাঁড়িয়েছিল। না, ভোলা কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলল, আমি মূর্খ হতে পারি, কিন্তু গাদ্দার নই। তুমি মোল্লাজির নাম নিয়ে আমাকে ঠকিয়েছ, এখন তুমি মতিকে হাত দিতে পারবে না। কালু হাসল। তুই আমাকে আটকাবি? এক মশা পাহাড়কে আটকাবে? সে খঞ্জর নিয়ে এগিয়ে গেল। মতি, যে এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিল, সে হাওয়া শুকল। সে দেখল যে তার ভোলা বন্ধু বিপদে আছে। গাধার পেশি টানটান হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন মতিকে শুধু বোঝা বহন করা শেখাননি, তিনি তাকে মানুষের চরিত্রও শিখিয়েছিলেন। আর মতির কাছে সেই রহস্য ছিল যা কালু ভাবতেও পারত না। যেমনই কালু ভোলার ওপর আঘাত করার জন্য হাত তুলল, জঙ্গলের নিস্তব্ধতা এক ভয়ানক আওয়াজে ভেঙে গেল। কিন্তু এই আওয়াজ ভোলার চিৎকার ছিল না, আর কালুরও নয়। এই আওয়াজ জঙ্গলের আরও গভীর অংশ থেকে এসেছিল, যেন কোনো প্রাচীন জিনিস জেগে উঠেছে। তখনই মতি এমন এক কাজ করল যা কোনো গাধার থেকে আশা করা যায় না। সে দড়ি এক ঝটকায় ছিঁড়ল না, বরং নিজের দাঁত দিয়ে ভোলার জামা ধরল আর তাকে জোরে পেছনে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে যখন কালুর খঞ্জর বাতাসে নড়ল, খঞ্জর খালি বাতাস চিরে গেল। কালুর ভারসাম্য বিগড়ে গেল। সে গড়গড় করে উঠল, শয়তান জানোয়ার! এর আগে যে কালু আবার সামলে উঠত, মতি নিজের পেছনের পায়ে দাঁড়িয়ে এক ভয়ানক হুঙ্কার দিল। তার চোখে এখন এক অদ্ভুত চমক ছিল, সেই চমক যা মোল্লা নাসিরুদ্দিনের চোখে থাকত। ভোলা মাটিতে পড়ে গিয়েছিল, তার চোখে জল ছিল। মতি, পালিয়ে যা, ও তোকে মেরে ফেলবে! কিন্তু মতি পালানোর বদলে কালুর চোখে চোখ রাখল। কালুর এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে কোনো জানোয়ারকে দেখছে না, বরং কোনো মানুষকে দেখছে যে তাকে মেরে ফেলার জন্য তৈরি। তখনই বাতাসের দিক বদলে গেল। দূর থেকে, অনেক দূর থেকে এক চেনা আওয়াজ বাতাসে ভেসে এলো। বাঁশির মতো শব্দ, কিন্তু তাতে এক সাবধান বাণী ছিল। এটি মোল্লা নাসিরুদ্দিনের শীষ দেওয়া শব্দ ছিল, যা তিনি প্রায়ই মতিকে ডাকার জন্য বাজাতেন। কিন্তু মোল্লা তো মাইলের পর মাইল দূরে শহরে ছিলেন। এটি কি ভোলার মনের ভুল ছিল,
নাকি মোল্লা নাসিরুদ্দিনের কাছেও এমন কোনো বিদ্যা ছিল যা বাতাসের মাধ্যমে সফর করত? কালুও থমকে গেল। এই আওয়াজ কিসের? ভোলা আশা নিয়ে অন্ধকারে তাকাল। মোল্লাজি! কাহিনী এখানে এক নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে খঞ্জর হাতে দাঁড়িয়ে ধূর্ত চোর কালু, অন্যদিকে আনুগত্যের মূর্ত প্রতীক ভোলা, আর মাঝখানে রহস্যময় গাদা মতি, যার গলার বেল্টে লুকিয়ে আছে সালতানাতের সেই রহস্য যা পাওয়ার জন্য বাদশাও নিজের সিংহাসন ছেড়ে দেবেন। কিন্তু এখন এই ঘন জঙ্গলে শুধু প্রাণ বাঁচানোর লড়াই। ঘন জঙ্গলে হঠাৎ গর্জে উঠল এক সিংহের গর্জন। কালুর হাত থেকে খঞ্জর ছিটকে পড়ল, আর বিজলির চমকানিতে ভোলা দেখল যে মতির শরীরে থাকা দাগগুলো শুধু দাগ নয়, বরং কোনো ম্যাপের রেখা যা জ্বলজ্বল করছিল। মতি কি সত্যিই একটি গাদা, নাকি কোনো অভিশাপের শিকার? জঙ্গলের সেই অংশ কোনো গোরস্থানের চেয়ে কম নিস্তব্ধ ছিল না, কিন্তু সেই নিস্তব্ধতায় এক ঝড় দানা বাঁধছিল। কালুর হাত থেকে খঞ্জর ছিটকে মাটিতে পড়ল, আর তার শব্দ কোনো বিস্ফোরণের মতো লাগল। বিজলি চমকালো, আর সেই নীল সাদা আলয়ে যে দৃশ্য ফুটে উঠল তা কালুর গায়ে কাঁটা দিয়ে দিল। যাকে সে একটি সাধারণ গাদা মনে করছিল, সেই মতি নিজের সামনের পা বাতাসে তুলে কোনো পৌরাণিক যোদ্ধার মতো দাঁড়িয়েছিল। তার চোখে হিংস্রতা নয়, বরং এক ঠান্ডা জমিয়ে দেওয়া ঘৃণা ছিল। ভোলা মাটিতে পড়ে হাঁপাচ্ছিল, তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। কিন্তু নিজের মতির এই রূপ দেখে সে নিজের হুঁশ হারিয়ে ফেলল। কালু তড়িঘড়ি করে নিজের খঞ্জর তোলার চেষ্টা করল, কিন্তু এর আগেই যে তার আঙুল হাতল ছুঁতে পারত, মতি নিজের খুর দিয়ে সেই খঞ্জরের ওপর এমন এক আঘাত করল যে সেই লোহার টুকরো মাটিতে গেঁথে গেল। এটি কোনো পশুর কাজ হতে পারত না। কালু পিছিয়ে গেল, তার শ্বাস আটকে আসছিল। এটি এটি কি আপদ! সে বিড়বিড় করল। তার চোর জীবনে সে অনেক বিপদ দেখেছিল, অনেকবার মৃত্যুকে ফাঁকি দিয়েছিল, কিন্তু একটি গাঁদার চোখে মৃত্যুকে দেখা তার জন্য নতুন ছিল। ভোলা টলটলে তোড়ে ওঠার চেষ্টা করল। কালু ভাই, আমি বলেছিলাম না মতি সাধারণ নয়, চলে যাও, নইলে ও তোমাকে ছাড়বে না। চুপ কর বেকুব! কালু চিৎকার করল, যদিও তার গলায় এখন আগের সেই দাপট ছিল না। এই জানোয়ারের মধ্যে কোনো জিন আছে, মোল্লা নাসিরুদ্দিন অবশ্যই এর উপর কোনো কালো জাদু করেছেন। কালু পাশে পড়ে থাকা একটি ভারী পাথর তুলল। তার লালসা তার ভয়ের উপর ভারী হয়ে উঠছিল। তার ওই বেল্টটা চাই, তার জন্য তাকে যদি এই গাদার মাথা গুড়িয়ে দিতে হয় তাও সই। তুই আমার পরিকল্পনা নষ্ট করে দিলি, এখন তুই আর তোর এই শয়তান জানোয়ার দুজনেই এখানেই মরবি। কালু পাথর তাক করল, আর পুরো শক্তিতে মতির মাথার দিকে ছুঁড়ে মারল। ভোলা চিৎকার করল, না! আর সে মতির সামনে ঝাঁপিয়ে পড়ল। পাথর মতির গায়ে তো লাগল না, কিন্তু ভোলার কাঁধে গিয়ে লাগল। একটি শুকনো আওয়াজ হলো, হাড় ভাঙার মতো। ভোলা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে গেল। নিজের বন্ধুকে পড়ে যেতে দেখে মতির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এমন এক আওয়াজ করল যা ডাকার মতো একদমই ছিল না। সেটি ছিল এক গভীর ভারী গর্জন। মতি মাথা নিচু করল, আর এক ষাঁড়ের মতো কালুর দিকে দৌড়াল। কালু পালানোর চেষ্টা করল, কিন্তু জঙ্গলের এবড়ো খেবড়ো জমি আর ভয়ে তার পা ভারী হয়ে গিয়েছিল। মতি নিজের ধাক্কায় কালুকে বাতাসে উড়িয়ে দিল। কালু কোনো পুরনো গাছের কাণ্ডের সাথে গিয়ে ধাক্কা খেল, আর সেখানেই জ্ঞান হারাল। নিস্তব্ধতা আবার নেমে এলো। শুধু ভোলার ফুপিয়ে কাদা আর বাতাসের শোঁ শব্দ বাকি ছিল। মতি ধীরে ধীরে ভোলার কাছে এলো। তার রাগ উধাও হয়ে গিয়েছে। সে নিজের মুখ দিয়ে ভোলার মুখের চোখের জল মুছিয়ে দিল। ভোলা যন্ত্রণার মধ্যেও হাসার চেষ্টা করল। তুই ঠিক আছিস তো মতি? আমার মনে হয়েছিল আজ আমরা গেলাম। তখনই ঝোপের পেছনে একটি শব্দ হলো, শুকনো পাতার মচমচ শব্দ। মতির কান খাড়া হয়ে গেল, কিন্তু এবার সে হামলা করার ভঙ্গি করল না। সে জানত কি আসছে। অন্ধকার থেকে এক অবয়ব বাইরে এলো, হাতে একটি লণ্ঠন নিয়ে। তিনি মোল্লা নাসিরুদ্দিন ছিলেন। তার মুখ ছিল ভাবলেশহীন, কোনো অনুভূতি নেই, কিন্তু তার চোখ সব কিছু বলে দিচ্ছিল। তার জামাকাপড় ধুলোয় মাখা, যেন তিনিও কোনো দীর্ঘ সফর থেকে এসেছেন। মোল্লাজি! ভোলা কেঁদে উঠল, যেমন কোনো বাচ্চা নিজের মাকে দেখে কাঁদে। মোল্লাজি, আমাকে মাফ করে দিন। আমি আপনার কথা শুনিনি। আমি একে বাঁচাতে এনেছিলাম। কিন্তু মোল্লা নাসিরুদ্দিন লণ্ঠনটিকে একটি উঁচু পাথরের ওপর রাখলেন, আর হাঁটু গেঁথে ভোলার কাছে বসে পড়লেন। তিনি ভোলার চোট পাওয়া কাঁধটি খুব যত্নে দেখলেন। ভোলা! মোল্লার গলায় এক গভীর সমুদ্র ছিল। আনুগত্য যখন বুদ্ধির হাত ছেড়ে দেয়, তখন তা আত্মহত্যা হয়ে দাঁড়ায়। কিন্তু তোর নিয়ত পবিত্র ছিল, তাই খোদা তোকে আর আমার মতিকে বাঁচিয়ে নিলেন। মোল্লা নিজের পাগড়ি থেকে কাপড় ছিঁড়লেন, আর ভোলার কাঁধে পট্টি বাঁধতে লাগলেন। কিন্তু আপনি তো কাজীর কাছে ছিলেন, ভোলা ফুপিয়ে জিজ্ঞেস করল। মোল্লা একটি ম্লান হাসি দিলেন। কাজীর কাছে প্রশ্ন ছিল, কিন্তু আমার কাছে উত্তর ছিল না। কারণ আমার উত্তর এখানে,
জঙ্গলে বিপদে ছিল। আমি সকাল থেকেই মতির আচরণে অস্থিরতা দেখতে পাচ্ছিলাম। আর কালু, আমি জানতাম যে তার নজর আমার ঘরের দেয়ালের দিকে নয়, বরং আমার আত্মাকে হাতড়াচ্ছিল। আমি তোর পেছনেই ছিলাম ভোলা, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে মতি কি তার পুরনো পাঠ মনে রাখে কিনা। পুরনো পাঠ? ভোলা অবাক হয়ে জিজ্ঞেস করল। মতি কি আগেও লড়েছে? মোল্লা মতির ঘাড় ছাপড়ালেন। মতি নিজের চোখ বুজে নিল, যেন সে আরাম পেয়ে গিয়েছে। ভোলা, এটি গাধা নয়, এটি ইতিহাসের একটি পাতা যা পৃথিবী ভুলে গিয়েছে। তুই কালুকে যে গুপ্তধনের কাহিনী শুনিয়েছিস তা মিথ্যা ছিল, কিন্তু পুরোপুরি নয়। তখনই গাছের কাছ থেকে গোঙানির শব্দ হলো। কালুর জ্ঞান ফিরছিল। সে যন্ত্রণায় ছটফট করছিল। মোল্লা নাসিরুদ্দিন উঠলেন আর কালুর কাছে গেলেন। কালু মোল্লাকে দেখল আর ভয়ে কুঁকড়ে গেল। মোল্লা, আমাকে বাঁচান, এই জানোয়ার, এটি শয়তান। মোল্লা নিচু হয়ে কালুর চোখে তাকালেন। কালু, শয়তান জানোয়ারের মধ্যে নয়, মানুষের লালসার মধ্যে থাকে। তুই ভেবেছিলি যে এক বুড়ো আর এক বেকুবকে ঠকানো সহজ হবে। তুই সেই গুপ্তধনের পেছনে পড়েছিস যার বোঝা বইবার শক্তি তোর মধ্যে নেই। কি আছে ওতে? কালু রক্তমাখা ঠোঁটে জিজ্ঞেস করল। তার লালসা এখনও মরেনি। ওই বেল্টের মধ্যে কি আছে? মোল্লা এক দীর্ঘশ্বাস নিলেন। তাতে সেই জিনিস আছে যা বাদশাদের ফকির আর ফকিরদের বাদশা বানাতে পারে, কিন্তু তোর জন্য তাতে শুধু মৃত্যু আছে। মোল্লা কালুকে সাবধান করে দিলেন। আজ রাতে তুই এখান থেকে জীবিত যাচ্ছিস, এটি মতির দয়া আর তোর কপাল। কিন্তু যদি তুই ফিরে তাকাস বা শহরে এই কথার উল্লেখও করিস, তবে মনে রাখিস মতির কাছে 4টে পা আছে, কিন্তু আমার বুদ্ধির হাজারো হাত আছে, যা তোকে পাতাল থেকেও খুঁজে বের করবে। ভাগ এখান থেকে। কালু মোল্লার চোখে সেই গাম্ভীর্য দেখল যা সে কখনো কোনো মানুষের মধ্যে দেখেনি। সে ল্যাংচাতে ল্যাংচাতে পড়তে পড়তে অন্ধকার জঙ্গলে হারিয়ে গেল। সে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে গিয়েছিল। সে জেনে গিয়েছিল যে গুপ্তধন আসল, এবং এবার সে একা আসবে না। কালু চলে যাওয়ার পর মোল্লা ফিরে ভোলা আর মতির কাছে এলেন। তিনি মতির গলা থেকে সেই চামড়ার বেল্ট খুললেন। ভোলার চোখ কপালে উঠল। মোল্লাজি, সত্যি কি এতে গুপ্তধন আছে? মোল্লা সেই মুড়িচা ধরা তামাটে কৌটাটি বেল্ট থেকে বের করলেন। জ্যোৎস্না রাতে সেই কৌটাটি রহস্যময় লাগছিল। ভোলা, গুপ্তধন সেটা নয় যা চকচক করে। গুপ্তধন সেটা যা সময়কে বদলে দেয়। মোল্লা কৌটাটি খুললেন না, শুধু সেটিকে নিজের তালুতে ঘরালেন। 1000 বছর আগে এক বাদশা ছিল, যে পুরো পৃথিবীকে নিজের মুঠোয় করতে চেয়েছিল। আলেকজান্ডার, এই নাম শুনেছিস তুই? ভোলা মাথা নাড়ল। না মালিক। ভালো। মোল্লা হাসলেন। অজ্ঞতা কখনো কখনো আশীর্বাদ হয়। আলেকজান্ডার পৃথিবী জয় করেছিলেন, কিন্তু একটি জিনিস তিনি হেরে গিয়েছিলেন, নিজের শান্তি। আর এই মতি সেই বংশের শেষ বংশধর যা আলেকজান্ডারের খাস ঘোড়া বুসেফালসের সাথে আস্তাবল ভাগ করে নিত। মানুষ হাসবে যদি আমি বলি যে একটি গাধার শিরায় রাজকীয় ঘোড়াদের আনুগত্য আর বুদ্ধিমত্তা দৌড়াচ্ছে, কিন্তু রক্ত কখনো মিথ্যা বলে না। ভোলার কিছু মাথায় ঢুকছিল না, কিন্তু সে এটুকু বুঝতে পারল যে বিষয় বড় কিছু। তাহলে এখন আমরা কি করব মোল্লাজি? কালু ফিরে আসবে, ও চুপ করে বসবে না? হ্যাঁ, ও ফিরে আসবে, মোল্লা গম্ভীর স্বরে বললেন। আর সে একা হবে না। এখন এই খেলা আর লুকোচুরি রইল না, এখন এটি যুদ্ধ। আমাদের মতিকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে, এমন জায়গায় যেখানে নজর কম আর পাথর বেশি। কোথায়? তুফানের উপত্যকা, মোল্লা উত্তর দিলেন। আমার পুরনো ওস্তাদের ঠিকানা, সেখানেই এই রহস্যের আসল চাবি আছে। মোল্লা মতিকে দাঁড় করালেন। ভোলাও ব্যথা চেপে ওঠার চেষ্টা করল। 3 জনে জঙ্গলের ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহরে ফিরে যাওয়া বিপদমুক্ত ছিল না। কালু শহরে এই কথা ছড়িয়ে দেবে যে মোল্লার কাছে গুপ্তধন আছে, আর তখন পুরো শহর তাদের পেছনে পড়বে। রাতের সফর কঠিন ছিল, জঙ্গল ঘন ছিল আর রাস্তা পাথরে। মতি সবার আগে চলছিল, যেন সে রাস্তা জানত। মোল্লা মাঝখানে ছিলেন আর আহত ভোলা পেছনে। চলতে চলতে মোল্লা ভোলার সাথে কথা বলতে শুরু করলেন, যাতে তার মন ব্যথা থেকে সরে থাকে। ভোলা, তুই জানিস পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা কি? কাঠের আটি? ভোলা সরলভাবে জিজ্ঞেস করল। না, মোল্লা হাসলেন। রহস্যের বোঝা। এই যে ছোট কৌটাটি আছে, এর ওজন পাহাড়ের থেকেও বেশি। এর ভেতরে একটি ম্যাপ আছে, কিন্তু জমির নয়। এটি ম্যাপ একটি এমন জায়গার যাকে ভুল ভুলাইয়ায় আমান বলে। সেখানে যাওয়া লোক কখনো ফিরে আসে না, বা যদি আসে তবে সে মানুষ থাকে না। ভোলা ভয় পেয়ে গেল। তাহলে আমরা সেখানে কেন যাচ্ছি? কারণ, মোল্লার গলা নিচু হয়ে গেল, কারণ এই ম্যাপের শেষ অংশ যা এটিকে পূর্ণ করবে তা ওখানেই আছে। আর যদি সেই অংশ ভুল হাতে, যেমন কালুর প্রভুদের কাছে চলে যায়, তবে তারা ধ্বংসলীলা চালাবে। এটি শুধু সোনাদানার কথা নয় ভোলা, এটি শক্তির কথা। হঠাৎ মতি থেমে গেল, তার কান আবার খাড়া হয়ে গেল। বাতাসের দিক বদলে গিয়েছিল। জঙ্গলের গন্ধে কিছু অদ্ভুত দুর্গন্ধ মিশে গিয়েছিল, বারুদ আর পোড়া মাংসের গন্ধ।
মোল্লা নাসিরুদ্দিন ভোলাকে থামার ইশারা করলেন। খামোশ। তিনি ফিসফিস করলেন, আমরা একা নই। সামনে ঘন গাছের মধ্যে কিছু মশাল জ্বলছিল। এটি কালু হতে পারত না। কালুর কাছে এত সময় ছিল না যে সে এত তাড়াতাড়ি এত লোক জোগাড় করে ফেলবে। এটি অন্য কেউ ছিল, কেউ যে হয়তো আগে থেকেই জঙ্গলে তাদের জন্য অপেক্ষা করছিল। এরা কারা? ভোলা ভয় পেয়ে জিজ্ঞেস করল। এরা ছায়া, মোল্লা চিন্তিত হয়ে বললেন। সেই সব লোক যারা শতাব্দী ধরে এই কৌটার সন্ধানে আছে। কালু তো শুধু একটি ঘুঁটি ছিল, আসল খেলোয়াড়রা তো এখন সামনে এসেছে। তখনই মশালের আলো এক দীর্ঘদেহী মানুষ দেখা গেল। তার মুখ নেকাব দিয়ে ঢাকা ছিল, আর তার হাতে একটি অদ্ভুত অস্ত্র ছিল, একটি লম্বা তলোয়ার যা করাতের মতো দেখতে ছিল। সে সরাসরি তাদের দিকে তাকাচ্ছিল, যেন সে অন্ধকারেও দেখতে পায়। মোল্লা মতির লাগাম কষে ধরলেন। ভোলা, এখন পালানোর সময় নয়, এখন বুদ্ধির ব্যবহার করতে হবে। মনে আছে আমি তোকে পাগলামির নাটক শিখিয়েছিলাম? ভোলা মাথা নাড়ল। তাহলে এখন শুরু হয়ে যা, মোল্লা বললেন। হাস, জোরে জোরে হাস, পাগলের মতো। ভোলা বুঝতে পারল না, কিন্তু মোল্লার হুকুম ছিল। সে হাসতে শুরু করল, প্রথমে ধীরে, তারপর জোরে। নিস্তব্ধ জঙ্গলে তার অসংলগ্ন হাসি প্রতিধ্বনিত হতে লাগল। সামনে দাঁড়িয়ে থাকা সশস্ত্র লোকগুলো থমকে গেল। তারা আশা করেছিল কোনো ভীতু মুসাফিরকে পাবে, কিন্তু এই পাগলামি তারা বুঝতে পারল না। মোল্লাও ভোলার সাথে যোগ দিলেন। তারা দুজনে পাগলের মতো নাচতে আর হাসতে লাগলেন। মতি দাঁড়িয়ে তামাশা দেখছিল। শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল। এরা তো পাগল, এক নেকাবধারী অন্যজনকে বলল। মেরে ফেল এদের, সর্দার হুকুম দিল। কিন্তু এর আগে যে তারা এগোতো, মোল্লা নিজের পকেট থেকে এক মুঠো পাউডার বের করলেন আর পাশে জ্বলন্ত মশালের উপর ছুঁড়ে মারলেন। ধপ, এক বিকট শব্দ হল, আর চারদিকে ঘন রঙিন ধোঁয়া ছড়িয়ে পড়ল। এটি মোল্লার কিমিয়াগিরি বা রসায়নের কামাল ছিল। ধোঁয়ার আড়ালে মোল্লা ভোলার হাত ধরলেন আর মতিকে ইশারা করলেন। তারা তিনজনে ঘন ঝোপের মধ্যে ঝাঁপ দিলেন আর একটি লুকানো গুহার দিকে সরে গেলেন। শত্রুরা কাস্তে কাস্তে ধোঁয়ার মধ্যে তলোয়ার চালাতে লাগল। গুহার ভেতরে পৌঁছে তিনজনে স্বস্তির শ্বাস নিল। এই গুহাটি অনেক পুরনো ছিল, দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা ছিল। ভোলা হাঁপাচ্ছিল। মোল্লাজি, এটি কি ছিল? এটি শুধু শুরু, মোল্লা ঘাম মুছতে মুছতে বললেন। তিনি তামাটে কৌটাটি একটি পাথরের ওপর রাখলেন। ভোলা, এখন সেই সময় এসে গিয়েছে যখন আমাকে এই কৌটা খুলতে হবে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এর ভেতরে যে মোহর আছে তা সুরক্ষিত আছে কিনা, কারণ বাইরে যে লোকগুলো আছে তারা এরই গন্ধ শুকতে শুকতে এসেছে। মোল্লা কাঁপতে কাঁপতে কৌটার ঢাকনা খুললেন। ভোলা আর মতি দুজনেই ঝুঁকে দেখতে লাগল। কৌটাটি খুলল, কিন্তু সেটি খালি ছিল। ভোলার বুক কেঁপে উঠল। খালি মোল্লাজি, এটি তো খালি। কালু কি বের করে নিয়েছে? মোল্লার মুখে চিন্তার রেখা নয়, বরং এক রহস্যময় হাসি ফুটে উঠল। না ভোলা, কালু এটি ছুঁতেও পারত না। এটি খালি নয়, এটি অদৃশ্য। মোল্লা নিজের পানির পাত্র থেকে অল্প পানি নিলেন আর কৌটার নিচে দিলেন। পানি পড়তেই কৌটার নিচে ফুটে ওঠা অক্ষরগুলো জলজল করতে লাগল। ওটা কোনো ম্যাপ ছিল না, ছিল ধাঁধা। পানি, মোল্লা বিড়বিড় করলেন। পানি হলো রাস্তা। তিনি মতির দিকে তাকালেন। মতির শরীরে যেখানে কালুর পাথরের আঘাতে আঁচড় লেগেছিল, সেখান থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু সেই রক্ত লাল নয়, বরং বেগুনি আভাযুক্ত ছিল। মোল্লার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইয়া খোদা, তাহলে যে কিবদন্তিগুলো ছিল তা সত্যি, মতি শুধু রক্ষক নয়। ভোলা ঘাবড়ে গেল। কি হয়েছে মোল্লাজি, মতির রক্ত এমন কেন? মোল্লা মতির চোখে তাকালেন। কারণ মতির মধ্যে বিষও আছে। না, তেমন বিষ নয়, ও ইতিহাসের সেই বিষও ধারণ করে আছে, যা ওকে অমর নয় কিন্তু গুরুত্বপূর্ণ বানায়। এই ম্যাপের কালি মতির রক্তে আছে। তখনই গুহার বাইরে পায়ের শব্দ শোনা গেল। তারা ওদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছিল। এখন পালানোর কোনো পথ ছিল না। গুহা বন্ধ ছিল। মোল্লা নাসিরুদ্দিন দাঁড়িয়ে পড়লেন। তিনি ভোলাকে পেছনে সরিয়ে দিলেন। ভোলা, যদি আজ আমার কিছু হয়ে যায়, তবে মনে রেখিস, মতিকে কখনো বিক্রি করবি না, আর ওকে পানি থেকে দূরে রাখবি, শুধু বিশেষ পানি থেকে। মোল্লাজি, আপনি এমন কথা কেন বলছেন? ভোলা কাঁদতে লাগল। বাইরে থেকে আওয়াজ এলো। নাসিরুদ্দিন, আমরা জানি তুমি ভেতরে আছো, বাইরে আসো, আর ওই জানোয়ারটা আমাদের হাতে সঁপে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। মোল্লা মতির কানে কিছু ফিসফিস করলেন। মতি মাথা নাড়ল। সে আরও একবার নিজের পেছনের পা জমালো, কিন্তু এবার সে লড়াই করার জন্য নয়, বরং গুহার পেছনের দেওয়াল ভাঙার জন্য প্রস্তুত ছিল। সেখানে একটি সরু ফাটল ছিল, যেখান থেকে হাওয়া আসছিল। ভেঙে ফেল মতি, মোল্লা চিৎকার করলেন। মতি পুরো শক্তিতে পেছনের দেওয়ালে লাথি মারল। পাথর ফেটে গেল। একটি রাস্তা খুলে গেল,
যা সরাসরি নিচে একটি অশান্ত নদীর দিকে যাচ্ছিল। ঝাঁপ দে! মোল্লা চিৎকার করলেন। তিনজনে কোনো চিন্তা না করেই সেই অন্ধকার গর্তে ঝাঁপিয়ে পড়ল। নিচে ঠান্ডা বরফ শীতল নদী তাদের জন্য অপেক্ষা করছিল। বরফ শীতল নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মতির ভিজে শরীরে চাঁদের আলো পড়তেই তার লোমে একটি পুরো ম্যাপ ফুটে উঠতে লাগল। আর সেটি দেখার লোক অন্য কেউ নয়, বরং মোল্লা নাসিরুদ্দিনের বহু বছরের হারিয়ে যাওয়া মৃত ভাই ছিল। এই ভাই কি বন্ধু, নাকি সবচেয়ে বড় শত্রু? বরফ শীতল নদীর পানি হাজারো খঞ্জরের মতো বিঁধছিল। ঢেউয়ের গর্জন কানে ঝড়ের মতো বাজছিল। মোল্লা নাসিরুদ্দিন, ভোলা আর মতি তিনজনেই সেই কালো ঠান্ডা পানিতে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল। শ্বাস নেওয়া দায় ছিল। প্রতি ঢোক পানিতে জীবন আর মৃত্যুর লড়াই ছিল। ভোলা নিজের পুরো শক্তি দিয়ে মতির ঘাড় জড়িয়ে ধরেছিল। সে নিজে ডুবে যেতে পারত, কিন্তু মতিকে ছাড়তে পারত না। মতিও নিজের প্রাণ বাঁচানোর জন্য হাত পা ছুড়ছিল, কিন্তু নদীর স্রোত তার শক্তির চেয়ে অনেক বেশি ছিল। কয়েক মুহূর্ত পরে, যা কয়েক শতাব্দীর মতো মনে হল, নদী তাদের একটি অগভীর পাড়ে আছড়ে ফেলল। ভিজে বালিয়ার সূচালো পাথরের ওপর পড়তেই মোল্লা নাসিরুদ্দিন এক গভীর দীর্ঘশ্বাস নিলেন। ফুসফুসে হাওয়া ঢুকতেই তার কাশির দমক উঠল। তিনি টলটলে তোলে মাথা তুললেন। ভোলা, মতি! তার গলা ভেঙে গিয়েছিল। একটু দূরে ভোলা বালির ওপর উপুড় হয়ে পড়েছিল, আর তার কাছেই মতি শ্রান্ত অবস্থায় শুয়েছিল। দুজনেই বেঁচে ছিল, কিন্তু আধমরা। আকাশে চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো, এক পূর্ণ উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। তার দুধ সাদা আলো নদীর ভেজা পাড়কে ধুইয়ে দিচ্ছিল, আর এই আলোতেই সেই চমৎকার ঘটনাটি ঘটল যা দেখার জন্য ইতিহাসের চোখ তৃষ্ণার্ত ছিল। মতি, যে নদীর পানিতে পুরোপুরি ভিজে গিয়েছিল, তার শরীর থেকে এক অদ্ভুত বাষ্প উঠছিল। কিন্তু এটি বাষ্প ছিল না। যেমনই চাঁদের আলো মতির ভেজা চামড়ায় পড়ল, তার লোমগুলো জলজল করতে লাগল। সেই বেগুনি রক্ত যা তার শিরায় ছিল, আর যা কালুর আঘাতে তার চামড়ায় বেরিয়ে এসেছিল, তা নদীর পানি আর জ্যোৎস্নার সংস্পর্শে এসে এক রাসায়নিক বিক্রিয়া করছিল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এখনও নিজের শ্বাস ঠিকমতো নিতে পারছিলেন না, এই দৃশ্য দেখে পাথরের মতো হয়ে গেলেন। মতির পিঠ, ঘাড় আর পেটে সব জায়গায় সাদা লোমের মধ্যে নীল আর সোনালি রেখা ফুটে উঠতে লাগল। এগুলো কোনো সাধারণ দাগ ছিল না, এটি একটি পুরো ম্যাপ ছিল। নদী, পাহাড় আর পুরনো শহরের রাস্তা মতির শরীরে এমনভাবে জলজল করছিল, যেন কেউ নক্ষত্রদের মাটিতে নামিয়ে আনেছে। এভাবেই রহস্য আরও ঘনীভূত হল। সামনে কি আছে তা জানতে গল্পের পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন। ইয়া খোদা! মোল্লার মুখ থেকে বের হল। তাহলে ওস্তাদ ঠিকই বলতেন, নকশা কাগজে নয়, আত্মার উপর লেখা আছে। ভোলাও নিজের চোখ খুলল। সামনে মতিকে জগমগ করতে দেখে তার মনে হল যে সে হয়তো মরে গিয়েছে এবং এটি স্বর্গের দৃশ্য। মতি, তুই তো পরী হয়ে গেলি রে! ভোলা বিড়বিড় করল। কিন্তু মোল্লার নজর মতির সৌন্দর্যের ওপর ছিল না, বরং সেই নকশার সূক্ষ্ম কারুকার্যের ওপর ছিল। আর তখনই একটি মস্ত ছায়া মোল্লার ওপর এসে পড়ল, একটি দীর্ঘ ভীতি জাগানিয়া ছায়া। মোল্লা ঝট করে পেছনে ঘুরে তাকালেন। নদীর ধারে একটি পুরনো শুকনো গাছের গুড়ির ওপর একজন ব্যক্তি বসেছিল। তার হাতে একটি নিভে যাওয়া চিলিম ছিল। সে কালো আলখাল্লা পরেছিল এবং তার মুখ অর্ধেক কাপড়ে ঢাকা ছিল। কিন্তু তার চোখ, সেই চোখ মোল্লা নাসিরুদ্দিনের কাছে নিজের চোখের মতোই পরিচিত ছিল। সেই ব্যক্তিটি ধীরে ধীরে কাপড় সরাল। তার অর্ধেক মুখ পোড়া ছিল, কুৎসিত এবং ভয়ানক, কিন্তু বাকি অর্ধেক মুখ ছিল মোল্লা নাসিরুদ্দিনের আয়না। মোল্লার পায়ের নিচের মাটি সরে গেল। জালাল! তার গলায় অবিশ্বাস্য সুর ছিল। কিন্তু তুমি তো ২০ বছর আগে সেই আগুনে। সেই ব্যক্তি জালাল ধীরে ধীরে হাসল। হাসিতে আনন্দ ছিল না, ছিল তিক্ততা। মরে যাওয়া মানুষ ফিরে আসে না নাসিরুদ্দিন, কিন্তু যাদের আপনজনরা জ্যান্ত পুড়িয়ে ছেড়ে দিয়েছে তারা কেয়ামত হয়ে ফিরে আসে। জালাল নিজের জায়গা থেকে উঠল এবং ধীরে ধীরে মতির দিকে এগোল। তার নজর সেই উজ্জ্বল নকশার ওপর স্থির ছিল। তাহলে অবশেষে সেই চাবি পাওয়া গেলই। বাবা সবসময় বলতেন যে বড় ছেলে উত্তরাধিকারী হয়, কিন্তু তিনি সব বিদ্যা, সব রহস্য ছোট ছেলে তোকে দিয়ে দিলেন। আর আমি কি পেলাম? এই পোড়া মুখ আর ২০ বছরের ঘৃণা। ভোলা, যে এখনও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে, সে লাফিয়ে মতির সামনে দাঁড়িয়ে গেল। খবরদার, কাছে আসবে না, তুমি যেই হও, মতি আমার। জালাল ভোলার দিকে এমনভাবে তাকালো যেমন কোনো মানুষ পথের পাথরকে দেখে। সর কিড়া, তোর আনুগত্য সুন্দর, কিন্তু তোর জীবন খুব সস্তা। জালাল নিজের কোমর থেকে একটি অদ্ভুত অস্ত্র বের করল, একটি বাঁকানো খঞ্জর যা সাপের দাঁতের মতো দেখতে ছিল।
থামো জালাল, মোল্লা নাসিরুদ্দিন মাঝখানে চলে এলেন। বাচ্চাটির থেকে দূরে থাকো। যদি তোমার অভিযোগ আমার বিরুদ্ধে থাকে তবে আমার সাথে কথা বলো। এই বাচ্চা আর এই জানোয়ারটি নির্দোষ। নির্দোষ? জালাল চিৎকার করল, আর তার গর্জনে নদীর ঢেউগুলোও থমকে গেল। এই জানোয়ারের চামড়ায় সেই পথ আছে যার জন্য আমি নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করেছি। তুমি জানো ছায়া কারা? ওই লোকগুলোই যারা আমাকে আগুন থেকে বের করেছিল। তারা আমাকে পালন করে বড় করেছে শুধু এই দিনের জন্য, যাতে আমি তাদের আলেকজান্ডারের মোহর পর্যন্ত নিয়ে যাই। মোল্লার বুক ধক করে উঠল। তাহলে জালাল সেই শত্রুদের সাথে মিলেছিল যারা গুহায় তাদের উপর হামলা করেছিল। তুমি ওই খুনিদের সর্দার? মোল্লা জিজ্ঞেস করলেন, তার চোখে দুঃখ ছিল। আমি তাদের সর্দার নই, তাদের গোলাম ছিলাম, জালাল তিক্ততার সাথে বলল। কিন্তু এখন এই নকশার সাহায্যে আমি তাদের মালিক হতে পারি। আমি পৃথিবীর মালিক হতে পারি। নাসিরুদ্দিন, সরে দাঁড়াও। আমরা ভাই, আমরা মিলে রাজত্ব করতে পারি। শুধু আমাকে এই গাধাটা দিয়ে দাও। মোল্লা নাসিরুদ্দিন মতির দিকে তাকালেন। মতির শরীর কাঁপছিল। সেই নকশা তার শরীরে ফুটে তো উঠেছিল, কিন্তু তাকে খুব কষ্ট দিচ্ছিল। সেই রাসায়নিক পদার্থ তার চামড়া জ্বালিয়ে দিচ্ছিল। মতির চোখে যন্ত্রণা ছিল, তবুও সে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। জালাল, মোল্লা খুব শান্ত স্বরে বললেন, তুমি এখনও বুঝলে না? এই নকশা গুপ্তধনের নয়, এটি দায়িত্বের। আলেকজান্ডার পৃথিবী জয় করেছিলেন, কিন্তু সেই মোহর সেনাদের নয়, বরং সময়কে কাবু করার শক্তি রাখে। আর মানুষ সময়ের মালিক হতে পারে না, সে শুধু তার খেলার পুতুল হয়। আমাকে জ্ঞান দিও না। জালাল খঞ্জর বাতাসে ঘোরালো। ২০ বছর আমি অন্ধকারে কাটিয়েছি, এখন আমার আলো চাই, সেই আলো যা সোনার চমক থেকে আসে। তখনই জঙ্গলের দিক থেকে, যেখান থেকে তারা নদীতে ঝাঁপ দিয়েছিল, মশাল দেখা যেতে লাগল। শত্রুরা পথ খুঁজে পেয়েছে, তারা নদীর ধারে আসছিল। জালালের মুখ শক্ত হয়ে গেল। তারা এসে গিয়েছে। আমার মালিকরা যদি আমাকে তোমার সাথে দেখে ফেলে, তবে তারা আমাকেও মেরে ফেলবে। তাহলে সিদ্ধান্ত নাও জালাল, তুমি কি তাদের সাথ দেবে যারা তোমাকে গোলাম বানিয়েছে, নাকি সেই ভাইয়ের যে আজও তোমাকে নিজের রক্তের অংশ মনে করে? এটি ছিল আবেগের এক জুয়া। জালালের চোখে দ্বন্দ্ব দেখা গেল। সে এক মুহূর্তের জন্য মোল্লাকে দেখল, তারপর মতিকে, আর তারপর সেই এগিয়ে আসা মশালগুলোকে। এদিকে এসো, জালাল গড়গড় করে বলল, জলদি। সে একটি ঝোপের পেছনে লুকিয়ে থাকা পুরনো ভাঙা নৌকার দিকে ইশারা করল। এই নৌকা আমাদের প্রতিধ্বনির শহর সিটি অফ একোস পর্যন্ত নিয়ে যেতে পারে। নকশা তো ওখানকারই, তাই না? জালাল মতির পিঠে উজ্জ্বল এক বিশেষ চিহ্ন দেখে বলল। মোল্লা মাথা নাড়লেন। হ্যাঁ, গোদাবরীর ওপারে পুরনো ধ্বংসাবশেষে। ভোলা মতিকে সাহায্য করে ওঠালো। চল মতি, হিম্মত হারাস না। তারা ৪ জন, মোল্লা, ভোলা, মতি এবং এখন জালাল, সেই ছোট নৌকায় সওয়ার হল। জালাল বৈঠা ধরল। তার হাত ছিল মজবুত, এবং পানি কাটার ধরন ছিল দক্ষ কারিগরের মতো। তারা নদীর স্রোতের বিপরীতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় যখন শত্রুরা সেই কিনারায় পৌঁছল যেখানে তারা দাঁড়িয়েছিল। নৌকা নদীর মাঝখানে ছিল, চারদিকে নিস্তব্ধতা, শুধু বৈঠা পানিতে পড়া শব্দ আসছিল। মতি এখন নৌকার নিচে শুয়েছিল। নকশা এখনও জলজল করছিল, কিন্তু এখন একটু ঝাপসা হয়ে গিয়েছিল। ভোলা, মোল্লা নিচু স্বরে বললেন, মতির ওপর তোর ভেজা জামাটা দিয়ে দে। এই আলো শত্রুরা দূর থেকে দেখতে পাবে। ভোলা সাথে সাথে আদেশ পালন করল। অন্ধকার আরও গভীর হল। তা তুমি গাধাকেই কেন বেছে নিলে? বাবার কাছে ঘোড়া ছিল, উট ছিল। মোল্লা হাসলেন, এক বিষণ্ণ হাসি। কারণ গাধার উপর কেউ সন্দেহ করে না। পৃথিবী শান-শৌকত দেখে, সরলতা নয়। আলেকজান্ডারের উজির অ্যারিস্টটল জানতেন যে মোহর যদি সুরক্ষিত রাখতে হয়, তবে তাকে এমন জায়গায় লুকাতে হবে যেখানে লোভী নজর যাবে না। একটি গাধার বংশতালিকা, এটিই ছিল সবচেয়ে নিরাপদ সিন্দুক। আর এই ছেলেটি, জালাল ভোলার দিকে ইশারা করল, এও কি কোনো বংশতালিকার অংশ? এর হৃদয়ের উত্তরাধিকারী। এর কাছে সেটা আছে যা আমাদের কাছে নেই, নিঃস্বার্থ আনুগত্য। এই মতির ভাষা বোঝে। নৌকা ধীরে ধীরে একটি সরু উপত্যকায় প্রবেশ করছিল। দুপাশে উঁচু পাহাড় যা আকাশ ছুঁইতে চাইছে। হাওয়া এখানে তেজ ছিল এবং তাতে অদ্ভুত শীষ দেওয়ার শব্দ আসছিল। এটি ছিল প্রতিধ্বনির শহর, সিটি অফ একোসের প্রবেশদ্বার। এখানে প্রতিটি আওয়াজ প্রতিহত হয়ে ফিরে আসত, অনেক গুণ হয়ে। এখানে চুপ থেকো, জালাল সাবধান করল। এখানকার পাথরগুলো শব্দ শুনে ভেঙে পড়তে পারে। এটি একটি প্রাকৃতিক ফাঁদ। ভোলা নিজের মুখে হাত চাপা দিল। তার ভয়ও লাগছিল, আবার রোমাঞ্চ হচ্ছিল। হঠাৎ মতি ছটপট করে উঠল। সে একটি যন্ত্রণাদায়ক শব্দ করল। কি হয়েছে? মোল্লা ঘাবড়ে গেলেন। ভোলা জামা সরালো। মতির চামড়ায় যেখানে নকশা ছিল সেখানে এখন ফোঁসকা পড়ছিল। সেই রাসায়নিক এখন বিষ হয়ে যাচ্ছিল। এটি ধুতে হবে, মোল্লা বললেন। পানি দিয়েই নকশা ফুটে উঠেছিল, কিন্তু এখন বেশিক্ষণ থাকলে এটি ওর প্রাণ নিয়ে নেবে। আমাদের এটি পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করো তবে নকশা চলে যাবে, জালাল প্রতিবাদ করল। আমাদের এখনও গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে, আমাদের নকশা দরকার। গাধার প্রাণ বেশি জরুরি, মোল্লা কড়া গলায় বললেন। আমার কাছে নয়। জালাল বৈঠা ছেড়ে দিল এবং খঞ্জর বের করল। নাসিরুদ্দিন, আবেগপ্রবণ হয়েও না। আমরা মঞ্জিলের খুব কাছে। যদি নকশা মুছে যায় তবে আমরা এই গোলকধাঁধার উপত্যকায় ঘুরে মরে যাব।
একে সহ্য করতে দাও। ও মরে যাবে, ভোলা কেঁদে উঠল। তোমার গুপ্তধন চাই না? তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু মতিকে বাঁচাও। নৌকায় উত্তেজনা তুঙ্গে ছিল। একদিকে এক ভাইয়ের জেদ আর লালসা, অন্যদিকে মোল্লার ইনসানিয়াত। তখনই উপত্যকায় এক বিকট প্রতিধ্বনি শোনা গেল। এটি কারো চিৎকারের আওয়াজ ছিল। শত্রুরা অন্য নৌকায় তাদের পিছু করছিল। তারা বেশি দূরে ছিল না। তারা এসে গিয়েছে, জালাল দাঁত কিরবির করে বলল। এখন তর্কের সময় নয়। যদি আমরা থামি তবে তারা আমাদের মেরে ফেলবে। যদি আমরা চলি তবে গাধা মরবে। সিদ্ধান্ত তোমার, নাসিরুদ্দিন। মোল্লা নাসিরুদ্দিন নিজের চোখ বন্ধ করলেন। এক মুহূর্তের নীরবতা, তারপর তিনি চোখ খুললেন। তাতে এক নতুন চমক ছিল। ভোলা, মোল্লা বললেন, নৌকার ধার থেকে পানি নে আর মতিকে পরিষ্কার কর, এক্ষণে। কিন্তু মোল্লা, জালাল চিৎকার করল। কর। মোল্লার গলায় এমন এক কর্তৃত্ব ছিল যে ভোলা সাথে সাথে পানি ঢালতে শুরু করল। যেমন যেমন পানি মতির শরীরে পড়ছিল আর তাকে ঘষা হচ্ছিল, সেই উজ্জ্বল কালি গুলতে শুরু করল। নকশা মুছে যাচ্ছিল। জালাল হতাশায় দেখছিল যেন তার সম্পত্তি পানিতে ভেসে যাচ্ছে। তুমি আমাদের মেরে ফেললে, জালাল বিড়বিড় করল। এখন রাস্তা কিভাবে খুঁজব? নকশা পুরোপুরি মুছে গেল। মতি স্বস্তির নিঃশ্বাস নিল। তার যন্ত্রণা কমে গিয়েছিল। মোল্লা নিজের পাগড়ি খুললেন আর সেটি জালালের দিকে ছুড়ে দিলেন। নকশা মোছেনি জালাল, আমি ওটা মনে করে নিয়েছি। যখন ভোলা ওটা পরিষ্কার করছিল, আমি ওটা নিজের আত্মার ভেতর গেঁথে নিচ্ছিলাম। এখন নকশা গাধার ওপর নয়, আমার মাথায় আছে। যদি তোমার গুপ্তধন চাই তবে তোমাকে আমাকে জীবিত রাখতে হবে, আর যদি শত্রুদের গুপ্তধন চাই তবে তাদেরও আমাকে জীবিত রাখতে হবে। জালাল অবাক হয়ে গেল। মোল্লা খেলার পাশা উল্টে দিয়েছিলেন। এখন মোল্লা সবচেয়ে দামি হয়ে গিয়েছিলেন। তুমি খুব চালাক ভাই। জালাল খঞ্জর ভেতরে রাখল। খুব চালাক। চালাকি নয়, এটি বুদ্ধিমত্তা, মোল্লা বললেন। এখন বইটা চালাও। সামনে দেখো, ওই গুহাটি দেখা যাচ্ছে। ওটিই প্রতিধ্বনির শহরের দরজা। সামনে পাহাড়ের মাঝে এক বিশাল মুখের মতো অন্ধকার রাস্তা ছিল। পানি সরাসরি তার ভেতর যাচ্ছিল। যেমনই তাদের নৌকা সেই গুহার ভেতর গেল, অন্ধকার নেমে এলো। কিন্তু এই অন্ধকার শান্ত ছিল না। ভেতরে হাজারো বাদুরের ডানা ঝাপটানোর আর পানি পড়ার শব্দ ছিল। এখান থেকে সামনে পায়ে হাঁটে, জালাল বলল। নৌকা একটি পাথুরে চাতালে ধাক্কা খেল। তারা নামল। এই জায়গাটি কোনো প্রাচীন মন্দিরের মতো লাগছিল। বিশাল স্তম্ভ, ভাঙা মূর্তি, কিন্তু সবকিছু বিরান। এটি আলেকজান্ডারের বানানো গোপন শহর। মোল্লা দেয়ালে হাত বুলিয়ে বললেন। এখানে তিনি নিজের সেনার জন্য একটি লুকানো অস্ত্রাগার বানিয়েছিলেন, কিন্তু পরে এটিকে সিল করে দেওয়া হয়। অস্ত্রাগার? ভোলা জিজ্ঞেস করল। মানে হাতিয়ার? হাতিয়ার নয় ভোলা, মোল্লা বললেন। ইলম, জ্ঞান এবং সেই মোহর। তারা এগিয়ে গেল। হঠাৎ মতি থেমে গেল। সে নিজের কান খাড়া করল এবং একদিকে তাকিয়ে জোরে ডাকল। কি হয়েছে মতি? ভোলা জিজ্ঞেস করল। মোল্লা খুঁটিয়ে দেখলেন। মতি কিছু অনুভব করছে, হয়তো আরও কেউ এখানে আছে। তখনই অন্ধকার থেকে একটি আওয়াজ এলো। এই আওয়াজ কোনো মানুষের ছিল না, এটি একটি যান্ত্রিক, মেকানিক্যাল আওয়াজ ছিল, যেন লোহার কাকা ঘুরছে। খট খট খট। মাটি কাঁপতে লাগল। তাদের সামনে মেঝের একটি অংশ খুলে গেল এবং সেখান থেকে একটি বিশাল পাথরের মূর্তি উপরে উঠল। এটি একটি ঘোড়ার মূর্তি ছিল, বিশাল, ভয়ানক এবং জীবন্ত। এর চোখ লাল মুনি দিয়ে তৈরি। বিউসেফ্যালাস, মোল্লা ধীরে বললেন। আলেকজান্ডারের ঘোড়া। এটি তো পাথরের, জালাল বলল, কিন্তু তার গলা কাঁপছিল। পাথরের ঠিকই, কিন্তু এর ভেতরের কলকবজা এখনও জ্যান্ত, আর এটাই সেই জায়গা যেখানে শেষ পরীক্ষা হবে। মোল্লা মূর্তির কাছে গেলেন। ঘোড়ার কপালে একটি খালি খাত ছিল, এমন এক জায়গা যেখানে কিছু ফিট হওয়া উচিত। চাবি, জালাল বলল। চাবি কোথায়? মোল্লা মতির দিকে তাকালেন। চাবি মতির কাছে নেই, চাবি হলো মতি। মোল্লা ভোলাকে ইশারা করলেন। ভোলা, মতিকেই মূর্তির কাছে নিয়ে আয়। ওর শ্বাস, ওর গন্ধ এই কলকবজাকে জাগাবে, কারণ এই মেশিন শুধু ওই বংশকেই চেনে। যেমনই মতি সেই পাথরের ঘোড়ার কাছে গেল, এক চমৎকার ঘটনা ঘটল। মতি নিজের নাক সেই পাথরের ঘোড়ার নাকের সাথে স্পর্শ করল। ক্লিক, একটি শব্দ হল। মূর্তির লাল চোখ জ্বলে উঠল। পুরো ঘর আলোয় ভরে গেল আর ঘোড়ার মুখ খুলে গেল। তার মুখের ভেতর আরও একটি ছোট রাস্তা দেখা গেল, একটি সিঁড়ি যা নিচে যাচ্ছিল। রাস্তা খুলে গিয়েছে, জালাল চিৎকার করল, আর কোনো চিন্তা না করেই এগিয়ে গেল। থামো জালাল, মোল্লা চিৎকার করলেন, এটি ফাঁদ হতে পারে। কিন্তু জালালের লালসা তার উপর ভারী ছিল। সে সিঁড়িতে ঝাঁপ দিল। যেমনই তার পা প্রথম সিঁড়িতে পড়ল, সিঁড়িগুলো গায়েব হয়ে গেল, আর সেটি একটি পিচ্ছিল ঢাল হয়ে গেল। জালাল চিৎকার করতে করতে নিচে অন্ধকারে পড়ে গেল। জালাল! মোল্লা দৌড়ে কিনারায় গেলেন,
নিচে গভীর অন্ধকার। তখনই পেছন থেকে পায়ের শব্দ এলো। শত্রুরা পৌঁছে গিয়েছে। ডজন ডজন মশাল, ডজন ডজন খোলা তলোয়ার, আর সবার আগে সেই নেকাবধারী সর্দার, যার মুখ ঢাকা ছিল। খুব ভালো নাসিরুদ্দিন, সর্দার বলল, তুমি আমাদের জন্য দরজা খুলে দিলে। এখন তোমার গাধা আর তোমার মাথার নকশা আমাদের হাতে সঁপে দাও। মোল্লা, ভোলা আর মতি ফেসে গিয়েছিলেন। সামনে খাদ, পেছনে শত্রু। মোল্লা এক দীর্ঘশ্বাস নিলেন। ভোলা, তুই কি ঝাঁপ দিতে পারিস? না মোল্লাজি, ভোলা ভয় পেয়ে বলল। তাহলে আজ শিখতে হবে, মোল্লা বললেন। কিন্তু এর আগেই যে তারা ঝাঁপ দিত, সেই খাদের ভেতর থেকে, যেখানে জালাল পড়েছিল, এক ভয়ানক প্রতিধ্বনি উঠল। আর তারপর একটি ভারী শিকল উপরে এলো আর সেই সর্দারের গলায় জড়িয়ে গেল। এটি জালাল ছিল, সে মরেনি, সে নিচে কোনো জিনিসে ঝুলেছিল। ঝাঁপ দাও, জালালের আওয়াজ নিচ থেকে এলো। নিচে জাল আছে। মোল্লা মতি আর ভোলাকে ধাক্কা দিলেন আর নিজেও ঝাঁপ দিলেন। তারা অন্ধকারে পড়তে থাকল, আর তারপর একটি নরম জালের ওপর পড়ল। কিন্তু এটি স্বস্তির বিষয় ছিল না, কারণ যেমনই তারা সামলে উঠল, তারা দেখল তারা কোথায়। এটি এক বিশাল ঘর ছিল, যা সোনা রূপা দিয়ে নয়, বরং হাজারো হাড়ে ভরা ছিল। আর মাঝখানে এক উঁচু চাতালে একটি ছোট সিন্দুক রাখা ছিল, যার উপর সেই একই চিহ্ন ছিল যা মতির পিঠে ছিল। মঞ্জিল, মোল্লা বললেন। কিন্তু তখনই অন্ধকার চিরে এক আওয়াজ এলো। স্বাগত মোল্লা নাসিরুদ্দিন, আমরা শতাব্দী ধরে তোমার অপেক্ষা করছি। সেই আওয়াজ অন্য কারো নয়, বরং মোল্লার ছোটবেলার সেই বন্ধুর ছিল, যাকে তিনি মৃত বলে জানতেন। ইয়াকুব! সর্দার নিজের নেকাব সরালো। সেই ইয়াকুব ছিল মোল্লার সবচেয়ে কাছের বন্ধু। তুমি? মোল্লা এতটা গভীর ধাক্কা খেলেন যে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না। হ্যাঁ আমি, ইয়াকুব হাসল। আর এখন এই খেলা শেষ। ভোলাকে ধরে ফেলো, আর ওই গাধার গলা কেটে ফেলো। ওই সিন্দুক খোলার জন্য আমাদের ওর রক্ত চাই। ভোলা মতিকে জড়িয়ে ধরল। চারপাশ থেকে তলোয়ার তাদের দিকে এগোচ্ছিল। জালাল আহত হয়ে পড়েছিল। মোল্লা ছিলেন নিরস্ত্র। আর মতির চোখে এখন এক অদ্ভুত বদল আসছিল। তার শরীর আবার গরম হয়ে উঠছিল, কিন্তু এবার ভয় নয়, রাগে। ইয়াকুবের তলোয়ার যেমনই মতির ঘাড়ের ওপর পড়তে যাবে, মতি মানুষের ভাষায় একটি শব্দ বলল, থামো। পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মতি কি সত্যি কথা বলতে পারে, নাকি এটি আলেকজান্ডারের মোহরের কোনো ভ্রম? আর মোল্লা নাসিরুদ্দিন ইয়াকুবের হাতে এমন কি দেখলেন যাতে তার হুঁশ উড়ে গেল? গুহার সেই বিশাল ঘরে, যেখানে হাড়ের স্তূপ আর মৃত্যুর নিস্তব্ধতার রহস্য ছিল, সেখানে ওই একটি শব্দ, থামো, সময়কে থামিয়ে দিয়েছিল। এই আওয়াজ কোনো মানুষের গলা থেকে বেরোয়নি। এটি একটি ভারী প্রতিধ্বনিত আধ্যাত্মিক আওয়াজ ছিল, যা সরাসরি বাতাসে জন্ম নিয়েছিল। কিন্তু তার উৎস ছিল মতির খোলা মুখ। ইয়াকুবের তলোয়ার বাতাসেই জমে গেল। তার হাত কাঁপতে লাগল। সে তার জীবনে অনেক যুদ্ধ লড়েছে, অনেকবার মৃত্যুকে ধোঁকা দিয়েছে, কিন্তু একটি পশুকে মানুষের ভাষায় কথা বলতে শোনা যে কোনো যোদ্ধার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়া সৈনিকরাও ভয়ে দুপা পিছিয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি নিজেও ধাক্কা খেয়েছিলেন, সাথে সাথে পরিস্থিতি বুঝে নিলেন। তিনি ইয়াকুবের চোখে সেই ভয় দেখলেন যা এক কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে থাকে। শুনলে তো ইয়াকুব, মোল্লা ভারী গলায় বললেন, এটি শুধু গাধা নয়, এটি সময়ের আওয়াজ। আলেকজান্ডারের এই ঘর শুধু হাড়ের কবস্থান নয়, এটি একটি প্রতিধ্বনি যন্ত্র। এখানে শুধু সেই কথা বলতে পারে যার আত্মায় কোনো দাগ নেই। মতি তোমাকে থামার হুকুম দিয়েছে। ইয়াকুব ঝটকা দিয়ে নিজের মাথা নাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন থেকে জাগার চেষ্টা করছে। বাজে কথা, সে চিৎকার করল, কিন্তু তার গলায় কাঁপুনি ছিল। এটি তোমার কোনো জাদুকরি, নাসিরুদ্দিন, তুমি সবসময়ই ভেলকি দেখাতে। তুমি নিজের গলার আওয়াজ অন্য জায়গা থেকে শোনাতে জানো। ভেন্ট্রিলোকুইজম। তুমি আমাকে ডরাতে পারবে না। তাহলে চালা তলোয়ার, মোল্লা চ্যালেঞ্জ করলেন। তার চোখে আগুন ছিল। চালা তলোয়ার, আর দেখ যে ইতিহাস তোকে ক্ষমা করে কিনা। যে রক্ত তুই ঝরাতে চাস, সেই রক্তই ওই সিঁদুকের চাবি। যদি তুই মতিকে মেরে ফেলিস, তবে ওই সিঁদুক চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর তার সাথে তোর বাদশা হওয়ার স্বপ্নও। ইয়াকুব থেমে গেল। লালসা ভয়ের ওপর জয় পেল। তাকে সিঁদুক খুলতে হবে। সে তলোয়ার নিচে নামালো, কিন্তু তার মুষ্টি শিথিল হল না। ঠিক আছে, ইয়াকুব ফিসফিস করে বলল, মারব না, কিন্তু রক্ত তো চাই। আর রক্ত বের করার জন্য প্রাণ নেওয়া জরুরি নয়, শুধু জখম করাই যথেষ্ট। ইয়াকুব তার লোকজনকে ইশারা করল, ধরে ফেল ওই ছেলেটাকে, আর ওই গাধাটাকে বেঁধে ফেল। ছায়া সৈনিকরা এগিয়ে এলো। ভোলা যে এতক্ষণ মতির গলা জড়িয়েছিল, চিৎকার করে উঠল, না, খবরদার যদি কেউ আমার মতিকে হাত দিয়েছ।
ভোলা মাটি থেকে একটি বড় হাড় তুলে নিল আর সেটিকে অস্ত্রের মতো তাক করল। এক মূর্খের সাহস কখনো কখনো বড় বড় বীরদেরও লজ্জিত করে দেয়। ভোলার শরীর কাঁপছিল, কিন্তু তার পা মাটিতে গেঁথে ছিল। জালাল যে জালের ওপর পড়েছিল এবং বুড়িভাবে আহত ছিল, সে গোঙাতে গোঙাতে ওঠার চেষ্টা করল। ইয়াকুব, জালাল কাশতে কাশতে বলল, তুই ভুলে যাচ্ছিস যে আমরা বন্ধু ছিলাম। তুই আমার সাথেও গাদ্দারি করলি। তুই বলেছিলি যে আমরা মিলে রাজত্ব করব, কিন্তু তুই আমাকে ওই খাঁধে মরার জন্য ছেড়ে এলি। ইয়াকুব হাসল, এক নিষ্ঠুর শুকনো হাসি। বন্ধুত্ব জালাল, বন্ধুত্ব সমান সমানদের মধ্যে হয়। আর তুমি আর নাসিরুদ্দিন সবসময়ই আমার থেকে এগিয়েছিলে। নাসিরুদ্দিন নিজের বুদ্ধির জন্য পরিচিত ছিল, আর তুমি নিজের শক্তির জন্য। আমি কি ছিলাম? ইয়াকুব, শুধু ইয়াকুব। আমার নিজের পরিচয় দরকার ছিল, আর আজ এই গুহায় আমি নিজের কাহিনী নিজে লিখব। ইয়াকুব বিজলির গতিতে নড়াচড়া করল। সে নিজের একজন সৈনিককে ধাক্কা দিয়ে সরাসরি ভোলার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভোলা হাড় ঘোরাল, কিন্তু ইয়াকুব দক্ষ ছিল। সে ভোলার কবজি মুছতে ধরল আর তাকে হাঁটু গেথে বসিয়ে দিল। মতি ডেকে হামলা করার চেষ্টা করল, কিন্তু 4 জন সৈনিক দড়ি দিয়ে তাকে পেঁচিয়ে ফেলল। ছেড়ে দাও ওকে, মোল্লা নাসিরুদ্দিন এগিয়ে এলেন, কিন্তু তলোয়ারের এক দেওয়াল তার সামনে দাঁড়িয়ে গেল। এখন ইয়াকুব ভোলার ঘাড়ের ওপর নিজের তলোয়ার রাখল। নাসিরুদ্দিন সিদুক খোল, তোমার মাথায় নকশা আছে, তোমার কাছে ইলম আছে, আমাকে পদ্ধতি বলো। যদি তুমি এক মুহূর্তও দেরি করো, তবে আমি এই বেকুব ছেলেটার মাথা ধর থেকে আলাদা করে দেব। মোল্লার শ্বাস আটকে গেল। তিনি জানতেন যে ইয়াকুব ফাঁকা হুমকি দিচ্ছে না, তার চোখে হিংস্রতা ছিল। মোল্লা মতির দিকে তাকালেন। মতি দড়িতে বাধা অবস্থায় অসহায় হয়ে ভোলাকে দেখছিল। সেই পশুর চোখে জল ছিল। আমি খুলব, মোল্লা বললেন। তিনি নিজের হাত ওপরে তুলে ধরলেন। ভোলাকে ছেড়ে দাও, আমি সিঁদুক খুলব। আগে খোলো, ইয়াকুব শর্ত রাখল। মোল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে সেই চাতালের দিকে এগোল, যেখানে সেই রহস্যময় সিন্দুকটি রাখা ছিল। সিন্দুকটি কোনো ধাতুর তৈরি ছিল, যা সোনাও নয়, লোহাও নয়। সেটি কালো ছিল, কিন্তু তার ভেতর থেকে এক অদ্ভুত বেগুনি আলো চুঁইয়ে পড়ছিল। সিন্দুকের ঢাকনার উপর সেই একই নকশা ছিল, যা মতির পিঠে ফুটে উঠেছিল, আর তার মাঝখানে একটি গভীর গর্ত ছিল, একটি ছাঁচের মতো। মোল্লা সিন্দুকটি পরীক্ষা করলেন। তিনি জানতেন এটি সাধারণ তালা নয়। আলেকজান্ডারের আমলের কারিগররা শব্দ আর কম্পনের, অর্থাৎ সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের ওস্তাদ ছিলেন। এই সিন্দুক চাবি দিয়ে নয়, নাদ দিয়ে খুলবে, মোল্লা ইয়াকুবের দিকে না তাকিয়েই বললেন। কিন্তু সেই নাদ একটি বিশেষ কম্পনাঙ্কের হতে হবে, আর সেই কম্পনাঙ্ক শুধু বুসেফালসের বংশের গলা থেকেই বেরোতে পারে। তাহলে গাধাটাকে ডাকতে বলো, ইয়াকুব চিৎকার করল। না, এমনভাবে নয়, মোল্লা মাথা নাড়লেন। যন্ত্রণার চিৎকার নয়, ওই আওয়াজ হতে হবে হুঙ্কার, এক বিজয়ীর হুঙ্কার। আর মতি এখন ভয় পেয়ে আছে। এক ভীতু জানোয়ার ওই আওয়াজ বের করতে পারে না। তাই ওকে ভয় দেখানো বন্ধ করো আর ওকে রাগাও। ইয়াকুব তার সৈনিকদের হুকুম দিল, গাধাটাকে মারো। না, মোল্লা চিৎকার করলেন, যদি তোমরা ওকে মারো তবে ও শুধু যন্ত্রণায় কাঁদবে, সিন্দুক খুলবে না। আমাকে মতির কাছে যেতে দাও, আমাকে ওকে শান্ত করতে দাও, ওকে অনুভব করতে দাও যে সে সুরক্ষিত। তখনই সে রাজকীয় আওয়াজ বের করবে। ইয়াকুব কয়েক পল ভাবল, তারপর সে ভোলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক আছে, কিন্তু মনে রেখো নাসিরুদ্দিন, আমার তলোয়ার এই ছেলেটার ঘাড় থেকে 1 ইঞ্চিও দূরে সরবে না। যদি কোনো চালাকি করো তবে রক্ত বইবে। মোল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে মতির কাছে গেলেন। মতি দঙিতে বাঁধা অবস্থায় কাঁপছিল। মোল্লা তার কপাল চুম্বন করলেন। আমার বন্ধু, মোল্লা তার কানে ফিসফিস করে বললেন, আমার উজির, আজ তোকে গাধা নয়, সেটা হতে হবে যা তুই আসলে। আজ তোকে তোর উত্তরাধিকারকে ডাক দিতে হবে। মতি মোল্লার চোখে তাকাল। জানোয়ার আর মানুষের মধ্যে এক ভাষা থাকে, যার জন্য শব্দের প্রয়োজন হয় না। মোল্লা নিজের আঙুল দিয়ে মতির গলার একটি বিশেষ রগ টিপে ধরলেন। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল হেকমে, অর্থাৎ মেডিকেল সায়েন্স। মোল্লা জানতেন গলার কোন মাংসপেশিকে উত্তেজিত করলে আওয়াজের স্বর বদলে দেওয়া যায়। এখন মতি, মোল্লা ধীরে বললেন, ডাক দাও। মোল্লা পিছিয়ে এলেন। মতি এক লম্বা শ্বাস নিল, তার বুক ফুলে উঠল, আর তারপর সে নিজের মুখ খুলল। এবার যে আওয়াজ বেরোল তা গাধার ডাক ছিল না, সেটি ছিল এক গভীর কাঁপানো আওয়াজ, যা তুরি আর সিংহের গর্জনের মিশ্রণ মনে হচ্ছিল। সেই আওয়াজ এতটা তেজ আর পরিষ্কার ছিল যে গুহার দেওয়ালগুলো কাঁপতে লাগল, হাড়ের স্তূপ ভেঙে পড়তে লাগল। ইয়াকুব আর তার সৈনিকরা কানে হাত দিয়ে বসে পড়ল। সেই আওয়াজ সরাসরি সিন্দুকের দিকে গেল। সিন্দুকের ভেতরের কলকবজা সেই শব্দতরঙ্গে জেগে উঠল। সিন্দুকের ওপর থাকা কারুকার্য ঘুরতে লাগল। একের পর এক
খট খট আওয়াজের সাথে তালাগুলো খুলতে লাগল আর তারপর একটি মস্ত ক্লিক শব্দের সাথে সিন্দুকের ঢাকনা খুলে গেল। পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মতি শান্ত হয়ে গেল, তার শ্বাস দ্রুত পড়ছিল। ইয়াকুবের চোখে লালসার চমক এলো। সে ভোলাকে ছেড়ে পাগলের মতো সিন্দুকের দিকে দৌড়াল। খুলে গিয়েছে, আলেকজান্ডারের গুপ্তধন! মোল্লা নসিরুদ্দিন পিছিয়ে এলেন। তিনি ভোলাকে ওঠালেন আর জালালের কাছে নিয়ে গেলেন। তৈরি থাকো, মোল্লা নিচু স্বরে বললেন, ঝড় আসতে চলেছে। ইয়াকুব সিন্দুকের কাছে পৌঁছাল। সে কাঁপা কাঁপা হাতে ঢাকনা পুরোটা তুলল। সে আশা করেছিল ভেতরে হীরা, জহরত বা কোনো শক্তিশালী হাতিয়ার থাকবে, কিন্তু সিন্দুকের ভেতরে ছিল শুধু একটি কাঁচের টুকরো, একটি অপ্রতিসম আকারের বহুবর্ণী কাঁচের টুকরো, প্রিজম। এটি কোনো সাধারণ কাচের মতো ছিল না, এটি অনবরত নিজের রং পাল্টাচ্ছিল, কখনো লাল, কখনো নীল, কখনো একদম অদৃশ্য। এটি কি মজা! ইয়াকুব চিৎকার করল। সে রাগে মোল্লার দিকে তাকাল। কোথায় সোনা, কোথায় সেই মোহর যা দিয়ে পৃথিবী জয় করা যায়? এটাই সেই মোহর ইয়াকুব, মোল্লা বললেন। তার গলায় এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। আলেকজান্ডার পৃথিবী তলোয়ার দিয়ে জয় করেছিলেন, কিন্তু সেটা বজায় রাখার জন্য তার সত্যের প্রয়োজন ছিল। এটি আয়নায় আলেকজান্ডার। এটি তোমাকে সেটা দেখায় না যা তুমি দেখতে চাও, এটি তোমাকে সেটা দেখায় যা হতে চলেছে। ভবিষ্যৎ! ইয়াকুবের চোখ বড় বড় হয়ে গেল। ভবিষ্যৎ দেখার শক্তি, এটি তো সোনার চেয়েও বড় জিনিস। যদি সে জেনে যায় কাল কি হবে, তবে সে খোদা হয়ে যেতে পারে। ইয়াকুব লালসায় অন্ধ হয়ে সেই কাঁচের টুকরো প্রিজম তুলে নিল। ওটা ছুঁয়ো না, মোল্লা চিৎকার করলেন। মানুষের মস্তিষ্ক সেই সত্য সহ্য করতে পারে না। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ইয়াকুব প্রিজমটি নিজের চোখের সামনে রেখেছিল। যেমনই সে সেই প্রিজমের মাধ্যমে দেখল, তার চিৎকার গুহায় প্রতিধ্বনিত হল। এই চিৎকার যন্ত্রণার ছিল না, এটি ছিল চরম ভয় আর পাগলামির চিৎকার। ইয়াকুবের শরীর শক্ত হয়ে গেল, তার চোখের মণি উল্টে গেল। সে কি দেখছিল? নিজের মৃত্যু, পৃথিবীর শেষ, নাকি নিজের অস্তিত্বের অসারতা? প্রিজমটি তার হাত থেকে ফসকে আবার সিন্দুকের ভেতর পড়ে গেল। ইয়াকুব টলটলে পিছিয়ে এলো। না, না, এ তো অন্ধকার, সব শেষ, সে বিড়বিড় করছিল। তার মাথা বিগড়ে গিয়েছিল। তখনই গুহা দুলতে লাগল। সিন্দুক খোলার ফলে গুহার আত্মবিনাশী ব্যবস্থা, সেলফ ডিস্ট্রাক্ট মেকানিজম সক্রিয় হয়ে গিয়েছিল। ছাদ থেকে বড় বড় পাথর পড়তে লাগল। পালাও! মোল্লা চিৎকার করলেন। জালাল নিজের অবশিষ্ট শক্তি জোগাড় করল। সে নিজের তলোয়ার তুলল আর ইয়াকুবের সেই সৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। যাও নসিরুদ্দিন, ভোলাকে নিয়ে যাও! জালাল চিৎকার করল। আমরা তোমাকে ছেড়ে যাব না, মোল্লা বললেন। যেতে হবে! জালাল একজন সৈনিককে কেটে ফেলল। 20 বছর আমি ঘৃণায় কাটিয়েছি ভাই, আজ আমাকে ভালোবাসার জন্য মরতে দাও, এটি আমার প্রায়শ্চিত্ত। নিয়ে যাও এই ছেলে আর গাধাটাকে, পৃথিবীর এদের প্রয়োজন আছে। একটি বিশাল পাথর জালাল আর মোল্লার মাঝখানে পড়ে গেল। রাস্তা বন্ধ হয়ে গেল। জালাল! মোল্লা চিৎকার করলেন। পাথরের ওপার থেকে জালালের আওয়াজ এলো। মোদির হেফাজত করো, ও শুধু গাধা নয়, ও এক সাক্ষী। গুহা ধসে পড়ছিল। মোল্লা ভোলার হাত ধরলেন। মতি চল। মতি একবার পেছনে ফিরে দেখল, যেখানে ইয়াকুব পাগল হয়ে বাতাসে ঘুষি মারছিল আর জালাল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছিল। তারপর মতি দৌড়াতে শুরু করল। তারা সেই গোপন অস্ত্রাগার থেকে বের হওয়ার জন্য একটি সরু সুড়ঙ্গের দিকে দৌড়াল। বাতাসের চাপ বাড়ছিল। পেছনে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। যেমনই তারা সুড়ঙ্গের মুখে পৌঁছল, বাইরে টাটকা বাতাস তাদের স্বাগত জানাল। তারা হাঁপাতে হাঁপাতে বাইরের ঘাসের ওপর পড়ে গেল। পেছনে এক বিকট বিস্ফোরণ হল, আর সেই পুরো পাহাড়টি, যার নিচে ওই গুহা ছিল, তা ভেতরে ধসে গেল। ধুলোর এক বিশাল কুণ্ডলী আকাশে ছেয়ে গেল। সব শেষ হয়ে গিয়েছিল। ইয়াকুব, জালাল, সেই সিন্দুক, সেই সেনা, সব ধ্বংসস্তূপের নিচে দাফন হয়ে গেল। ভোলা কাঁদছিল। জালাল ভাই! মোল্লা নাসিরুদ্দিন চুপচাপ বসেছিলেন, ধুলোয় মাখা। তার চোখে জল ছিল। তিনি নিজের ভাইকে হারিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে যখন তাকে ফিরে পেয়েছিলেন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। মতি যে সুরক্ষিতভাবে বেঁচে বেরিয়েছিল, এখন মোল্লার কাছে এলো এবং নিজের মাথা তার কাঁধে রাখল। মোল্লা মতিকে জড়িয়ে ধরলেন। হঠাৎ মোল্লার নজর মতির গলায় ঝুলে থাকা সেই পুরনো বেল্টের ওপর পড়ল, যা এখন ছেড়ে গিয়েছিল। বেল্টের ভেতরে যেখানে সেই তামাটে কৌটা ছিল, সেখানে আরও কিছু ছিল যা আগে দেখা যায়নি। কৌটার নিচে চামড়ার ভাঁজের ভেতর একটি ছোট মোড়ানো কাগজের টুকরো আটকে ছিল। এটি নকশা ছিল না, এটি ছিল একটি চিঠি। মোল্লা কাঁপা কাঁপা হাতে সেই চিঠি বের করলেন। সেই কাগজ শতাব্দীর পুরনো মনে হচ্ছিল, কিন্তু তাতে লেখা কালি এখনও টাটকা ছিল, যেন আজই লেখা হয়েছে। মোল্লা সেটি পড়লেন আর তার মুখের রং উড়ে গেল। এটি কি মোল্লাজি? ভোলা ফুপিয়ে জিজ্ঞেস করল। মোল্লা ভোলার দিকে তাকালেন। তার চোখে এক নতুন গভীর ভয় ছিল। ভোলা, আমরা ভুল ছিলাম, আমরা সবাই ভুল ছিলাম। ইয়াকুব, জালাল, আমরা সবাই ভেবেছিলাম গুপ্তধন ছিল ওই সিন্দুকটি, কিন্তু আসল রহস্য সিন্দুকে ছিল না।
মোল্লা মতির দিকে ইশারা করলেন। আসল রহস্য মতির রক্তে নয়, বরং তার স্মৃতিতে আছে। আলেকজান্ডার কোনো ধন দৌলত ছেড়ে যাননি, তিনি একজন উত্তরাধিকারী রেখে গিয়েছেন, আর সেই উত্তরাধিকারী মানুষ নয়। মানে? ভোলা বিভ্রান্ত হয়ে পড়ল। মোল্লা সেই চিঠির শেষ লাইন পড়লেন, যে আমার মোহর অর্থাৎ প্রিজম দেখবে সে পাগল হয়ে যাবে, কিন্তু যে আমার বাহনের চোখে তাকাবে সে রাজা হয়ে যাবে। কারণ আমার আসল সালতানাত মাটিতে নয়, সেই আনুগত্যে আছে যা কখনো মরে না। মতি, মোল্লা বিড়বিড় করলেন। আলেকজান্ডার নিজের আত্মার একটা অংশ নিজের ঘোড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে সেটি সব সময় জ্যান্ত থাকে। মতি শুধু বুসেফালসের বংশধর নয়, মতির ভেতর আলেকজান্ডার আছেন। তখনই ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু নড়াচড়া হল। মোল্লা আর ভোলা সতর্ক হয়ে গেলেন। কেউ কি জীবিত বেঁচেছিল? ধোঁয়া আর ধুলোর মাঝখান থেকে এক অবয়ব টলটে টলটে বাইরে এলো। তার জামাকাপড় ছেঁড়া ছিল, শরীর রক্তে ভেজা, এবং হাতে হাতে ছিল সেই প্রিজম। এটি ইয়াকুব ছিল। সে মরেনি, আর সে পুরোপুরি পাগলও হয়নি। কিন্তু তার চোখ এখন আর মানুষের মতো ছিল না। সেগুলো পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, আর তাতে এক অদ্ভুত নীল আলো জ্বলছিল। ইয়াকুব নিজের হাত তুলল, প্রিজম জলজল করছিল। সে মোল্লার দিকে তাকালো, আর এমন এক গলায় কথা বলল যা তার নিজের ছিল না, হাজারো গলার মিশ্রণ। খেলা এখন শুরু হয়েছে নাসিরুদ্দিন। ইয়াকুব আকাশের দিকে প্রিজম তুলল, আর সূর্যের আলো কালো হয়ে গেল, দিন রাতে বদলে গেল। ওদিকে মতি নিজের সামনের খুর মাটিতে মারল, আর ধরিত্রী ফেটে গেল, যেখান থেকে একটি পুরনো হারিয়ে যাওয়া শহর উপরে উঠতে লাগল। মোল্লা নাসিরুদ্দিন কি পৃথিবীকে সেই ধ্বংসলীলা থেকে বাঁচাতে পারবেন, যা আলেকজান্ডারের অপূর্ণ ইচ্ছা নিয়ে এসেছে? আর মতির চোখের সেই শেষ সত্য কি, যা ভোলার ভাগ্য বদলে দেবে? ধুলো আর ধোঁয়ার মেঘ ধীরে ধীরে নিচে নামছিল, কিন্তু পরিবেশে এমন এক ভারী নিস্তব্ধতা ছিল যা কোনো ভয়ানক চিৎকারের চেয়েও বেশি দর্পণা ছিল। আকাশের রং বদলাচ্ছিল। যে সূর্য কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের পুরো তেজে ছিল, এখন তার সামনে এক কালো ছোপ এসে গিয়েছিল, যেন কেউ জ্বলন্ত প্রদীপের সামনে হাত রেখে দিয়েছে। এটি গ্রহণ ছিল না, এটি ছিল প্রকৃতির ভয় পাওয়া। মোল্লা নাসিরুদ্দিন আর ভোলা দুজনেই মাটিতে শুয়ে হাঁপাচ্ছিলেন। তাদের সামনে ইয়াকুব দাঁড়িয়েছিল, বা হয়তো সেই জিনিসটি যা এখন ইয়াকুবের শরীরে ছিল। তার হাতে সেই আয়নায় আলেকজান্ডার প্রিজম ছিল, যা এখন এক ধরফড় করা হৃদয়ের মতো লাল আর বেগুনি আলো ছড়াচ্ছিল। ইয়াকুবের চোখের সাদা অংশে মণি ছিল না, আর তার চামড়ায় শিরার রং কালো হয়ে ফুটে উঠেছিল, যেন তার রক্তের বদলে কালি দৌড়াচ্ছে। দেখো নাসিরুদ্দিন, ইয়াকুবের আওয়াজ প্রতিধ্বনিত হল, যাতে একসাথে অনেক মানুষের আওয়াজ মিশেছিল। তুমি বইয়ে ইতিহাস পড়েছ, আমি আজ তাকে নিজের মুঠোয় বন্দি করেছি। এই আয়না শুধু ভবিষ্যৎ দেখায় না, এটি ভবিষ্যৎ লেখে। মোল্লা নাসিরুদ্দিন অনেক কষ্টে নিজের হাঁটু গেড়ে উঠতে উঠতে বললেন, ইয়াকুব, তুমি যাকে কলম মনে করছ তা আসলে একটি খঞ্জর। তুমি ভবিষ্যৎ লিখছ না, তুমি বর্তমানকে হত্যা করছ। ওটা নিচে রাখো। ইয়াকুব হাসল, তার হাসিতে চারপাশের গাছ শুকিয়ে যেতে লাগল। নিচে রাখব? কেন? কারণ তুমি ভয় পাচ্ছ। দেখো, সে প্রিজমটিকে মুল্লার দিকে ঘোরাল। প্রিজম থেকে একটি রশ্মি বের হল, আর মুল্লার পাশে থাকা একটি পাথরের ওপর পড়ল। চোখের পলকে সেই পাথরটি বালিতে পরিণত হয়ে বাতাসে উড়ে গেল। আমি ওই পাথরের সময় চুরি করে নিলাম। আমি ওটাকে এক মুহূর্তেই 1000 বছর বুড়ো করে দিলাম। ভাবো, যদি এই রশ্মি তোমার উপর পড়ে, তবে তোমার হাড়ের ধুলোও পাওয়া যাবে না। ভোলা যে ভয়ে কাঁপছিল, সে মতিকে নিজের বাহুবন্দি করল। মোল্লাজি, এটি জাদু, এটি শয়তান। মতি যে এতক্ষণ শান্ত ছিল, সে এক লম্বা শ্বাস নিল। তার চামড়ায় এখন নকশা ছিল না, কিন্তু তার চোখে সেই প্রাচীন গভীরতা ফিরে এসেছিল। সেই ইয়াকুবকে দেখছিল, কিন্তু ভয়ে নয়, বরং এক অদ্ভুত চেনার অনুভূতি, রেকগনিশনের সাথে, যেন সে প্রিজমটিকে চেনে। মোল্লা ভোলার হাত চেপে ধরলেন। ভোলা, আমার কথা মন দিয়ে শোন, এটি জাদু নয়, এটি সময়ের বিজ্ঞান যা আলেকজান্ডার নিজের সাথে এনেছিলেন। আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু দৌড়ে নয়, আমাদের বিশৃঙ্খলা তৈরি করতে হবে। ইয়াকুব এখন সব কিছু দেখতে পায়, আমরা কোথায় পা রাখব, আমরা কখন শ্বাস নেব, কিন্তু একটি জিনিস সে দেখতে পায় না। কি? ভোলা ফুপিয়ে জিজ্ঞেস করল। এক মূর্খের সিদ্ধান্ত, মোল্লা হালকা হাসির সাথে বললেন। বুদ্ধিমান ভেবেচিন্তে পা ফেলে, যাকে ভবিষ্যৎবাণী দিয়ে পড়া যায়, কিন্তু এক মূর্খ কোনো চিন্তা ছাড়াই কাজ করে। আজ তোর বোকামিই আমাদের ঢাল। জালাল ধীরে ধীরে বাতাসে কয়েক ইঞ্চি উপরে উঠতে লাগল। প্রিজমের শক্তি তাকে মাটির মহাকর্ষ থেকে মুক্ত করছিল। মতিকে আমাকে দিয়ে দাও, সে আদেশ দিল। ওই জানোয়ারের ভেতর সেই কোড আছে, যা এই প্রিজমের পুরো শক্তি খুলে দিতে পারে। মোল্লা মাটি থেকে এক মুঠো ধুলো তুললেন। ভোলা,
যখন আমি ৩ গুনব তখন তুই সেটা করবি যা কেউ কল্পনাও করবে না, শুধু মতিকে নিয়ে ওই পুরনো শুকনো নদীর দিকে ঝাঁপ দিবি। কিন্তু ওখানে তো খাদ, ভোলা চিৎকার করল। ওটাই তো, মোল্লা চিৎকার করলেন। ৩। মোল্লা সেই ধুলো ইয়াকুবের দিকে নয় বরং বাতাসের ওপরের দিকে ছুঁড়ে দিলেন। বাতাসে ধুলো ছড়িয়ে পড়ল। ইয়াকুব যে প্রিজমের মাধ্যমে ভবিষ্যৎ দেখছিল সে বিভ্রান্ত হয়ে গেল। প্রিজম আলোর ওপর কাজ করত, আর ধুলোর কণাগুলো আলোকে চারদিকে ছড়িয়ে দিল। ভবিষ্যতের ছবি ঝাপসা হয়ে গেল। ঝাঁপ দে! ভোলা চোখ বন্ধ করল, আর মতির লাগাম টেনে খাদের দিকে ঝাঁপ দিল। মোল্লাও তাদের পিছনে ঝাঁপ দিলেন। ইয়াকুব গড়গড় করে উঠল। সে প্রিজম থেকে একটি কালো রশ্মি ছুড়ল, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হল, আর সেই জায়গায় পড়ল যেখানে তারা এক মুহূর্ত আগে দাঁড়িয়েছিল। ওখানকার জমি পুড়ে ছাই হয়ে গেল। পালাও, যত খুশি পালাও, ইয়াকুব বিড়বিড় করল। সময়ের চেয়ে দ্রুত কেউ পালাতে পারে না। ওরা ৩ জন খাদের মধ্যে গড়াগড়ি খেয়ে নিচে পড়ল। কাঁটাযুক্ত ঝোপঝাড় ওদের জামা কাপড় ছিঁড়ে দিল, কিন্তু ওদের প্রাণ বেঁচে গেল। ওরা একটি শুকনো নদীর তলদেশে ছিল, যেখানে শুধু সাদা পাথর আর হাড় ছিল। ওঠো, মোল্লা ব্যথায় কোকাতে কোকাতে বলল, এটি লবণের মরুভূমির শুরু। যদি আমরা ওপারে পৌঁছতে পারি তবে হয়তো বাঁচতে পারি। ওখানে কি আছে? ভোলা নিজের ছড়ানো হাঁটুতে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল। ওখানে খামোশিকা মিনার আছে, মোল্লা রহস্যময় ভঙ্গিতে বলল। আমার পীর বলতেন যে যখন আওয়াজেরা খুনি হয়ে যায় তখন নীরবতাই হয় আশ্রয়স্থল। ওরা লবণের সেই সাদা অন্তহীন মরুভূমিতে হাঁটতে লাগল। সূর্যের আলো এখন ম্লান হয়ে গিয়েছিল, যেন চিরকালের জন্য সন্ধ্যা নেমে এসেছে। মতি সবার আগে চলছিল। তার চালে এখন ক্লান্তি ছিল না, বরং এক রাজকীয় আভিজাত্য ছিল। হাঁটতে হাঁটতে মোল্লা সেই রহস্য প্রকাশ করতে শুরু করলেন, যা শতাব্দী ধরে দাফন ছিল। ভোলা, মোল্লা মতির পিঠের দিকে তাকিয়ে বলল, তুই কি জানিস দুনিয়া আলেকজান্ডারকে কেন মহান বলে? কারণ সে অনেক লড়াই জিতেছিল। না, মোল্লা মাথা নাড়ল। লড়াই তো চিঙ্গিস খাও জিতেছিল, নেপোলিয়ানও। আলেকজান্ডার মহান এ কারণে ছিলেন না যে সে কি পেয়েছিল, বরং এ কারণে যে সে কি ত্যাগ করেছিল। মোল্লা নিজের শ্বাস সামলে নিল। ইতিহাস মিথ্যে বলে যে আলেকজান্ডার ৩২ বছর বয়সে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। সত্যি কথা হলো, আলেকজান্ডার নিজের মৃত্যুর নাটক করেছিল। সে সেই শক্তি দেখে ভয় পেয়ে গিয়েছিল যা সে পেয়েছিল, সেই প্রিজম, সেই ভবিষ্যৎ দেখার শক্তি। সে দেখেছিল যে সে যদি মানুষ হিসাবে বেঁচে থাকে তবে সে দুনিয়াকে ধ্বংস করে দেবে। তার শান্তি চাইছিল, এমন শান্তি যা শুধু এক অবলা জানোয়ারের ভাগ্যে জোটে। ভোলার চোখ ছানাবড়া হয়ে গেল। আপনি আপনি বলতে চাইছেন যে মতি? শোন, মোল্লা কথা কেড়ে নিয়ে বলল, আলেকজান্ডারের কাছে মিশরের প্রাচীন বৈদ্যদের জ্ঞান ছিল। তারা এমন এক পদ্ধতি খুঁজে বের করেছিল যার সাহায্যে চেতনা স্থানান্তরিত করা যায়। আলেকজান্ডার নিজের শেষ নিঃশ্বাসে নিজের আত্মা, নিজের স্মৃতি আর সেই মোহর যা ওই প্রিজমকে নিয়ন্ত্রণ করতে পারে তা নিজের সবচেয়ে বিশ্বস্ত সাথী, তার ঘোড়া বুসেফালাসের বংশধরের মধ্যে নামিয়ে দিয়েছিল। মোল্লার গলা ভারী হয়ে এলো। মতি সাধারণ গাধা নয় ভোলা। মতির ডিএনএতে, তার রক্তের প্রতিটি ফোঁটায় আলেকজান্ডারের বায়োলজিক্যাল কোড আছে। সেই মোহর কোনো ধাতুর মুদ্রা নয়, সেই মোহর হলো এক কম্পন যা মতির হৃৎস্পন্দনের মধ্যে লুকিয়ে আছে। যতক্ষণ মতির হৃদয়ে স্পন্দিত হচ্ছে দুনিয়া সুরক্ষিত। কিন্তু যদি ইয়াকুব মতির হৃৎস্পন্দনকে ওই প্রিজমের সাথে জুড়ে দেয় তবে কি হবে? তবে সেটি প্রলয়ের গীত হয়ে যাবে। মোল্লা আকাশের দিকে তাকালো, যেখানে কালো মেঘ এখন এক ঘূর্ণি তৈরি করছিল। ইয়াকুব চায় মতির ব্যবহার করে সে সময়কে পেছনে নিয়ে যাক। সে ইতিহাস মুছে দিয়ে নিজেকে খোদা বানাতে চায়, আর এর জন্য তাকে মতির বলি দিতে হবে। ভোলা দৌড়ে মতির সামনে দাঁড়িয়ে গেল আর ওর মুখ চেপে ধরল। আমি এমন হতে দেব না। আলেকজান্ডার হোক বা যেই হোক, এটি আমার মতি, আমি একে মরতে দেব না। মতি নিজের বড় বড় ভেজা চোখে ভোলার দিকে তাকাল। প্রথমবার মোল্লা দেখল যে মতির চোখের রং পাল্টাচ্ছে। এক চোখ কালো ছিল আর অন্য চোখ নীল হয়ে গিয়েছিল, ঠিক আলেকজান্ডারের চোখের মতো, হেটেরোক্রোমিয়া। মতি নিজের মাথা ভোলার বুকে রেখে দিল, যেন সে বলতে চাইছিল, আমি জানি। তখনই দূর দিগন্ত থেকে এক গড়গড়ানি শব্দ শোনা গেল। এটি মেঘের গর্জন ছিল না, এটি ছিল হাজার হাজার পদক্ষেপের শব্দ। মোল্লা পেছনে ফিরে তাকাল। লবণের ময়দানে এক কালো ঢেউ এগিয়ে আসছিল। এটি ইয়াকুবের সেনা ছিল, কিন্তু এরা মানুষ ছিল না। এরা চারপাশের গ্রামের সেই লোকগুলো ছিল যাদের চোখের ওপর ইয়াকুব প্রিজমের প্রভাব ফেলেছিল। তারা সবাই ঘুমের ঘোরে চলা জম্বির মতো আসছিল। ওদের হাতে অস্ত্র ছিল, আর মুখে শুধু একটি শব্দ ছিল, আলেকজান্ডার, আলেকজান্ডার। ও নির্দোষ মানুষদের ঢাল বানিয়ে আনছে। মোল্লা দাঁত কিরমির করে বলল, সে জানে আমরা নিরপরাধদের ওপর হাত তুলব না। এখন আমরা কি করব মোল্লাজি? ভোলা কেঁদে ফেলল। আমরা তো ঘিরে গিয়েছি, সামনে লবণের মরুভূমি, পেছনে পাগল সৈন্য। মোল্লা চারদিকে তাকালো। লবণের ময়দান একদম সমতল ছিল, লুকানোর কোনো জায়গা ছিল না। কিন্তু তখনই মোল্লার নজর মাটিতে পড়ল। লবণের স্তরের নিচে কিছু একটা কম্পন হচ্ছিল, পানির ঢেউয়ের মতো কম্পন।
দাবার ছক পাতা হয়ে গিয়েছে। মোল্লা নিজের পাগড়ি কষে বাঁধতে বাঁধতে বলল, আর যখন বোড়েরা বাদশাকে ঘিরে ফেলে তখন উজিরের বলি দিতে হয়, কিন্তু এখানে উজিরই আসল শক্তি। মোল্লা নিজের পকেট থেকে একটি ছোট শিশি বের করল। তাতে সেই পানি ছিল যা তিনি তুফানের উপত্যকার নদী থেকে ভরেছিলেন। ভোলা, মোল্লা গম্ভীর স্বরে বলল, মতির জিন খুলে দে, ওকে আজাদ করে দে। কেন? কারণ একজন গোলাম লড়াই করে, কিন্তু একজন যোদ্ধা যুদ্ধ করে। মতির এখন নিজের পুরো শক্তি চাই। ভোলা কাঁপা কাঁপা হাতে মতির জিন আর দড়ি খুলে দিল। মতি এখন পুরোপুরি উন্মুক্ত। তার শরীর লবণের প্রতিফলনে চমকাচ্ছিল। ইয়াকুব বাতাসে ভাসতে ভাসতে কাছে চলে এসেছিল। তার পেছনের ভিড় এখন মাত্র ১০০ কদম দূরে। থেমে যাও নাসিরুদ্দিন, ইয়াকুবের আওয়াজ চারদিক থেকে এলো। খেলা শেষ হল। আমাকে ওই জানোয়ারটি দিয়ে দাও, আর আমি এই হাজার হাজার মানুষের প্রাণ ভিক্ষা দেব। যদি তুমি মানা করো, তবে এই ভিড় তোমাকে আর ওই ছেলেটিকে পায়ের নিচে পিষে দেবে। এটি এক নিষ্ঠুর সওদা ছিল, মোল্লার নৈতিকতার পরীক্ষা। মোল্লা নাসিরুদ্দিন এগিয়ে এলেন। তিনি নিরস্ত্র ছিলেন। তার মুখে বাতাস ঝাপটা মারছিল। ইয়াকুব, তুমি ভুলে যাচ্ছ যে আলেকজান্ডার দুনিয়া জয়ের জন্য ঘোড়া ব্যবহার করেছিল, কিন্তু শেষমেশ তাকে বাড়ি যাওয়ার জন্য নিজের পায়েই হাঁটতে হয়েছিল। তুমি মেশিন প্রিজমের ভরসায় আছো, আমি আত্মার ভরসায় আছি। আবেগ। ইয়াকুব হাসল। সে নিজের হাত তুলল, ভিড়কে এগিয়ে আসার ইশারা করল। পিষে ফেলো এদের। হাজার হাজার মানুষ দৌড়াতে শুরু করল। ভোলা নিজের চোখ বন্ধ করে নিল আর মতিকে জড়িয়ে ধরল। কিন্তু মতি ভোলাকে ধীরে করে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। সে একাই এগিয়ে গেল। সেই বিশাল ভিড় আর ইয়াকুবের সামনে ওই একা গাধাটি দাঁড়িয়েছিল। মতি নিজের সামনের পা উঠাল। বাতাস থেমে গেল, আর তারপর সে পুরো শক্তি দিয়ে নিজের খুর লবণের জমিতে মারল। থাম। আওয়াজ খুব জোরালো ছিল না, কিন্তু তার প্রভাব ছিল ভয়ানক। যেমনই খুর মাটিতে পড়ল, লবণের পুরু স্তরে ফাটল দেখা দিতে লাগল। ফাটলগুলো দ্রুত গতিতে ইয়াকুব আর তার সেনার দিকে ছুটে গেল। কিন্তু এগুলো শুধু ফাটল ছিল না। মাটির নিচ থেকে এক আওয়াজ এলো, যেন কোনো বিশাল কিছু শতাব্দীর ঘুম থেকে জাগছে। যান্ত্রিক গিয়ার ঘোড়ার শব্দ, বাষ্প বের হওয়ার শব্দ। মোল্লা অনুভব করলেন যে মাটি উপরে উঠছে। ধরে থাক, মোল্লা চিৎকার করলেন। লবণের ময়দান ফেটে গেল। মাটির নিচ থেকে বিশাল সব স্তম্ভ, মিনার আর দেয়াল বাইরে বের হতে লাগল। এটি কোনো সাধারণ ধ্বংসাবশেষ ছিল না। এটি একটি আস্ত শহর ছিল, যা মাটির নিচে লুকিয়েছিল। পার্সেপোলিসের হারিয়ে যাওয়া যমজ শহর, যাকে আলেকজান্ডার বানাননি, বরং লুকিয়েছিলেন। ভিড় টালমাটাল হয়ে পড়ে গেল। জমি দোলার কারণে লোকেজনে হাহাকার পড়ে গেল। ইয়াকুবও বাতাসে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। এটি কি? ইয়াকুব চিৎকার করল। এটি আলেকজান্ডারের সমাধি নয়, তার সিংহাসন, মোল্লা চিৎকার করে জবাব দিল। আর এটি শুধু তারই হুকুমে উপরে আসে। মতি নিজের দাবি পেশ করে দিয়েছে। শহর উপরে উঠতে থাকল। লবণের স্তূপ ঝর্ণার মতো নিচে পড়ছিল। মোল্লা, ভোলা আর মতি এখন এক উঁচু চাতালে দাঁড়িয়েছিল, যা কোনো প্রাসাদের ছাদের মতো মনে হচ্ছিল। ইয়াকুব এখন রাগে পাগল হয়ে গিয়েছিল। সে নিজের পুরো শক্তি সঞ্চয় করল। প্রিজম এখন কালো হয়ে গিয়েছিল। যদি আমি রাজত্ব করতে না পারি, তবে কেউ করবে না। ইয়াকুব প্রিজমকে আকাশের দিকে তুলল। আকাশের নক্ষত্ররা ঝরে পড়ো। সে এক প্রাচীন মন্ত্র পড়ল। প্রিজম থেকে এক কালো আলো বের হল আর সরাসরি মেঘের মধ্যে ফোটো করে মহাকাশের দিকে গেল। পলক ফেলতেই আকাশ থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড বা মিটিয়র পড়তে লাগল। ইয়াকুব পুরো দুনিয়া ধ্বংস করতে বদ্ধপরিকর ছিল। ও পাগল হয়ে গিয়েছে, ভোলা আকাশ থেকে পড়তে থাকা আগুন দেখে বলল। না, মোল্লা মতির দিকে তাকাল। মতির নীল চোখ এখন জলজল করছিল। ভোলা, মতির পিঠে চড়ে বসো। কি? চড়ে বসবো এখনই? মোল্লা ভোলাকে তুলে মতির পিঠে বসিয়ে দিল। মতি, একে নিয়ে যা ওই নীরবতার মিনারের দিকে। ওখানে প্রিজমের শক্তি কাজ করে না। আর আপনি? ভোলা মোল্লার হাত ধরল। মোল্লা নিজের হাত ছাড়িয়ে নিল আর এক কদম পেছনে সরে গেল। প্রতিটি কাহিনীতে একটি চরিত্রকে পাতা উল্টাতে হয়, যাতে অন্য চরিত্ররা এগিয়ে যেতে পারে। ইয়াকুবকে থামানোর জন্য আমাকে ওকে ব্যস্ত রাখতে হবে। না মোল্লাজি, ভোলা চিৎকার করে উঠল। মতি মোল্লার দিকে তাকাল। এক মুহূর্তের জন্য সেই পশু আর মানুষের মধ্যে এক নীরব সংলাপ হল। মোল্লা মাথা নিচু করে সালাম করলেন, সেই জানোয়ারটিকে নয়, তার ভেতরের আত্মাকে। বিদায় আমার বন্ধু, এখন তুমি রাজা আর এই ভোলা তোমার প্রজা।
মতি এক হুঙ্কার ছাড়ল আর বাতাসের বেগে পড়তে থাকা পাথর আর আগুনের মাঝখান দিয়ে দৌড়তে শুরু করল। সে কোনো সাধারণ গাধার মতো নয়, বরং পৌরাণিক ঘোড়া পেগাসাসের গতিতে দৌড়াচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন এখন একাই সেই উঁচু চাতালে দাঁড়িয়েছিলেন। সামনে ইয়াকুব বাতাসে ভাসছিল আর উপর থেকে আগুন ঝরছিল। নাসিরুদ্দিন, ইয়াকুব চিৎকার করল, তুই একা কি নিবি? মোল্লা নিজের ছেঁড়া পকেট থেকে একটি ছোট সাধারণ আয়না বের করলেন, সেই আয়না যা নাপিতরা ক্ষৌরকর্মের জন্য ব্যবহার করে। ইয়াকুব, মোল্লা শান্ত স্বরে বলল, আলেকজান্ডারের আয়না ভবিষ্যৎ দেখায়, কিন্তু এক ফকিরের আয়না বাস্তবতা দেখায়। তুই কি কখনো নিজের মুখ দেখেছিস যে তুই কি হয়ে গেছিস? মোল্লা সেই সাধারণ আয়নাটিকে ইয়াকুবের দিকে ধরলেন। প্রিজমের যে কালো রশ্মি ইয়াকুব ছুটছিল, মোল্লা সেটি নিজের ছোট আয়না দিয়ে প্রতিফলিত করে দিলেন। কিন্তু এই রশ্মি সরাসরি ইয়াকুবের উপর গেল না। মোল্লা সেটিকে একটি বিশেষ কোণে ঘুরিয়ে দিলেন, সরাসরি নিচে, সেই মেশিনের প্রধান গিয়ারের উপর, যা শহরটিকে উপরে তুলছিল। করক, মেশিন জ্যাম হয়ে গেল। শহরটির উপরে ওঠা বন্ধ হয়ে গেল এবং সেটি এক ভয়ানক আওয়াজের সাথে আবার নিচে ধসে যেতে লাগল। তুই কি করলি? ইয়াকুব চিৎকার করে উঠল। আমি দাবার ছক উল্টে দিয়েছি, মোল্লা হাসলেন। যদি শহর নিচে যায়, তবে তার সাথে যে মহাকর্ষ তৈরি হবে তা তোর প্রিজমের আলোকে গিলে নেবে। ব্ল্যাক হোল আমার বন্ধু। শহর দ্রুত গতিতে নিচে নামতে লাগল। মোল্লাও নিচে পড়ছিলেন, ইয়াকুবও আকর্ষণে টেনে আসছিল। ভোলা, যে দূরে সুরক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছিল, সে পেছনে ফিরে তাকাল। সেই মহিমান্বিত শহর, মোল্লা নাসিরুদ্দিন আর ইয়াকুব সব ধুলোর এক বিশাল ঝড়ের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছিল। মোল্লাজি! ভোলার চিৎকার মরুভূমিতে প্রতিধ্বনিত হল। সন্নাটা ছেয়ে গেল, সবকিছু শান্ত হয়ে গেল, শুধু ধুলোর মেঘ জমেছিল। ভোলা মতিকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগল। সবাই চলে গেল মতি, সবাই চলে গেল, আমরা একা হয়ে গেলাম। মতি নীরব হয়ে দাঁড়িয়েছিল। তার নীল চোখ এখন সাধারণ হয়ে গিয়েছিল। সে আবার শুধু একটি গাধার মতো মনে হচ্ছিল। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি। ধুলোর মেঘের মাঝখান থেকে একটি নীল আলো এখনও চমকাচ্ছিল, আর সেই ধ্বংসস্তূপের নিচে, যেখান থেকে মোল্লা নাসিরুদ্দিন দাফন হয়েছিলেন, একটি হাত বাইরে বেরোল। সেই হাতে ওই প্রিজমটি ছিল, কিন্তু এই হাত ইয়াকুবের ছিল না, আর মোল্লা নাসিরুদ্দিনেরও না। এই হাতটি ছিল অন্য কারো। এই হাতটি বর্ম দিয়ে ঢাকা ছিল, সোনার বর্ম। আর মতি সেই হাত দেখে নিজের মাথা নিচু করে দিল। ধুলো সরতেই ধ্বংসস্তূপের ওপর এক সোনালি বর্ম পরিহিত যোদ্ধা দাঁড়িয়ে থাকতে দেখা গেল, যে মুখ থেকে মুখোশ সরাতেই ভোলার হুশ উড়ে গেল। সেই মুখটি মোল্লা নাসিরুদ্দিনেরই ছিল, কিন্তু চোখগুলো ইয়াকুবের ছিল। আর তখনই মতি মানুষের ভাষায় নিজের প্রথম এবং শেষ ভবিষ্যৎবাণীটি করল। মালিক মরে গিয়েছে, এখন শুধু আলেকজান্ডার বেঁচে আছে। ভোলা হাঁটু গেড়ে বসে পড়ল। মোল্লাজি! তার গলা বুঝে এলো। এটি আপনি কি বলছেন? এই বর্ম খুলে ফেলুন, আমাদের বাড়ি যেতে হবে, চাচি অপেক্ষা করছেন। বর্ম পরা সেই ব্যক্তি এক কদম এগিয়ে এলো। তার চলার কারণে লোহা আর সোনার সংঘর্ষের শব্দ হল। সে নিজের হাত তুলল, যে হাতে সেই আয়নায় আলেকজান্ডার প্রিজমটি তখনও চমকাচ্ছিল, কিন্তু এখন তার রং কালো নয়, বরং এক চোখ ধাঁধানো সাদা ছিল। মোল্লা! সেই ব্যক্তি মুখ খুলল আর আওয়াজ বের হল, এক প্রতিধ্বনিত ভারী আওয়াজ, যাতে মোল্লার নম্রতা আর ইয়াকুবের নিষ্ঠুরতা দুই মিশেছিল। নাসিরুদ্দিন তো এক মুখোশ ছিল ভোলা, এক দুর্বল বুড়ো যে গাধার ওপর বসে দুনিয়াকে হাসাত। আমি সেই মুখোশ খুলে দিয়েছি। ওই খাদে যখন মৃত্যু আর জীবন টক্কর খেলল, তখন ইয়াকুবের উচ্চাকাঙ্ক্ষা আর নাসিরুদ্দিনের বুদ্ধি মিলে গেল, আর যা জন্ম নিল সেটি হল আমি, পূর্ণ, সম্পূর্ণ। সে প্রিজমটিকে ভোলার দিকে তাক করল। ভোলা, তুমি এক ভালো সেবক। আমি তোমাকে আমার নতুন দুনিয়ার প্রথম উজির বানাব। শুধু মতিকে আমার কাছে নিয়ে এসো। তার হৃৎস্পন্দন এই প্রিজমকে স্থির করবে। তারপর আমরা সময়কে পেছনে নিয়ে যাব। কোনো যন্ত্রণা নেই, কোনো মৃত্যু নেই, শুধু আমার রাজত্ব। ভোলা কান্নার মাঝখান দিয়ে দেখল, এটি মোল্লাজি হতে পারেন না। মোল্লাজি তো কখনো রাজত্ব চাননি। তিনি তো শুধু এক পেয়ালা চা আর প্রশান্তি চেয়েছিলেন। না, ভোলা ধীরে করে বলল। তারপর সে জোরে চিৎকার করে বলল, না, আপনি আমার মোল্লাজি নন। আমার মোল্লাজি বলতেন যে সময় গত হয়ে গিয়েছে
তাকে ধরার চেষ্টা করা হলো মুঠোয় ছাই ভরার মতো। হাতও কালো হয় আর পাওয়াও কিছু যায় না। সেই সোনালী যোদ্ধা হাইব্রিড এন্টিটির মুখে রাগ ফুটে উঠল। মূর্খ, তুই আমাকে জ্ঞান দিবি? আমি ভবিষ্যৎ দেখতে পারি। আমি দেখছি যে তুই যদি মতিকে আমাকে না দিস তবে আমি তোকে এখানেই ছাইয়ের স্তূপ বানিয়ে দেব। সে প্রিজম থেকে এক রশ্মি ছুড়ল। রশ্মিটি ভোলার পায়ের কাছে পড়ল আর ওখানকার লবণ গলে কাঁচ হয়ে গেল। মতি হঠাৎ ভোলার সামনে চলে এলো। সে নিজের বুক টান টান করে দাঁড়িয়ে গেল। সেই যোদ্ধা থেমে গেল। সে মতিকে আঘাত করতে পারত না, কারণ মতিই সেই চাবি যার তার প্রয়োজন ছিল। সরে যা জানোয়ার, যোদ্ধা চিৎকার করল। তখনই ভোলার মাথায় এক অদ্ভুত আইডিয়া এলো। মুল্লাজি সবসময় শিখিয়েছিলেন যে যখন শক্তি দিয়ে জিততে না পারো তখন বিভ্রান্তি দিয়ে যেত। যখন সামনের জন পাহাড় হয় তখন তুমি পানি হয়ে যাও। ভোলা নিজের চোখের জল মুছল। সে উঠে দাঁড়ালো, নিজের ছেঁড়া জামাকাপড় ঝাড়ল আর হঠাৎ হাসতে শুরু করল। নিস্তব্ধ মরুভূমিতে তার হাসি কোনো পাগলামির মতো প্রতিধ্বনিত হল। যোদ্ধা অবাক হয়ে গেল। ইয়াকুবের চোখ সরু হয়ে এলো। তুই হাসছিস কেন? ভোলা নিজের হাসি থামালো আর খুব সরলভাবে বলল, মালিক, আপনি বলছেন যে আপনি আলেকজান্ডার, আপনি ভগবান, আপনি সব কিছু জানেন, কিন্তু আপনি একটি ছোট কথা ভুলে গিয়েছেন। কি? যোদ্ধার আগে জিজ্ঞেস করল। তার মনোযোগ নষ্ট হচ্ছিল। এটাই যে মুল্লা নাসিরুদ্দিন আমাকে একবার বলেছিল যে আলেকজান্ডার পুরো দুনিয়া জয় করতে পারত, কিন্তু সে নিজের ছায়ার সাথে কখনো জিততে পারেনি। যেদিকেই সে যেত ছায়া তার সাথে যেত, কালো, ভয়ঙ্কর। আর এখন ভোলা যোদ্ধার পায়ের দিকে ইশারা করল, আপনার কোনো ছায়া নেই। যোদ্ধা ঝটকা দিয়ে নিচে তাকাল। এটি সত্যি ছিল। প্রিজমের আলো এত তেজ ছিল যে সেটি ছায়াকে বিলীন করে দিয়েছিল। কিন্তু সেই এক মুহূর্তের জন্য, শুধু এক মুহূর্তের জন্য ইয়াকুবের মনোযোগ বিচ্যুত হল আর তাকে নিজের মানবিকতার অভাবের কথা মনে করিয়ে দিল। এই মুহূর্তেরই অপেক্ষা মোল্লা নাসিরুদ্দিনের দমে থাকা আত্মা করছিল। সেই সোনালি বর্মের ভেতরে ইয়াকুবের আত্মার নিচে মোল্লা নাসিরুদ্দিনের সত্তা এখনও জ্যান্ত ছিল। সে সংগ্রাম করছিল। যোদ্ধার হাত কাঁপতে লাগল। সে নিজের অন্য হাত দিয়ে সেই হাতটি চেপে ধরল যাতে প্রিজম ছিল। ভোলা! আওয়াজ বদলে গেল। এটি মোল্লার আসল আওয়াজ ছিল, যন্ত্রণায় ভরা। পালিয়ে যা, আমি একে আটকে রাখতে পারছি না। মোল্লাজি! ভোলা দৌড়াতে শুরু করল। থামো! ইয়াকুবের আওয়াজ ফিরে এলো। আমি একে খতম করে দেব। যোদ্ধা নিজের হাত আবার তুলল, কিন্তু এবার মতি নড়ে উঠল। মতি, যার ভেতরে এখনও আলেকজান্ডারের ঘোড়া বুসেফ্যালোসের সত্তা জাগ্রত ছিল। সে জানত তার কর্তব্য কি। এক বিশ্বস্ত বাহন তার মালিককে যুদ্ধে নিয়ে যায়, কিন্তু একজন সত্য বন্ধু তার মালিককে নিজের হাত থেকেই রক্ষা করে। মতি দৌড় লাগাল। সে সরাসরি সেই যোদ্ধার দিকে ঝাঁপিয়ে পড়ল। না মতি! ভোলা চিৎকার করল। যোদ্ধা ঘাবড়ে গিয়ে প্রিজম থেকে এক মারাত্মক রশ্মি ছুড়ল। রশ্মিটি সরাসরি মতির বুকের দিকে যাচ্ছিল, কিন্তু মতি এক মস্ত লাফ দিল। সে রশ্মির ওপর দিয়ে ঝাঁপাল, ঠিক যেমনটা সে আর মোল্লা ছোটবেলায় কতবার খেলাচ্ছলে করেছিল। মতি সরাসরি যোদ্ধার ওপর আছড়ে পড়ল। তার ধাক্কা এত জোরালো ছিল যে যোদ্ধা পিঠের ওপর পড়ে গেল। প্রিজম তার হাত থেকে ফসকে বাতাসে উড়ে গেল। প্রিজম বাতাসে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে নিচে নামছিল। ইয়াকুবের আত্মা চিৎকার করছিল, না, আমার শক্তি! মতি পেছনে ফিরে নিজের পেছনের পা দিয়ে এক জোরালো দুলকি বাতাসে মারল। তার নিশানা নিখুঁত ছিল। তার খুর সরাসরি নিচে নামতে থাকা প্রিজমের ওপর লাগল। ছনন! সেই আওয়াজ এমন ছিল যেন মহাবিশ্বের কোনো তার ছিঁড়ে গিয়েছে। সেই প্রিজম, যা শতাব্দী ধরে রাজাদের স্বপ্ন ছিল, যা সময়কে বদলানোর ক্ষমতা রাখত, তা এক গাধার লাথিদে চুরমার হয়ে গেল। যেমনই প্রিজম ভাঙল, এক ভয়ানক বিস্ফোরণ হল। সাদা আলোর এক স্তর উঠল, যা সবকিছু নিজের কবজায় নিয়ে নিল। ভোলা বাতাসে উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। আলোর মাঝখানে ইয়াকুবের চিৎকার শোনা গেল। সেই আত্মা যা সেই শরীরের ওপর কবজা করে বসেছিল, প্রিজম ভাঙতেই তা বিলীন হয়ে গেল। ইয়াকুবের অস্তিত্ব, তার লোভ, তার ঘৃণা, সব সেই সদা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু মোল্লা? আলো ধীরে ধীরে ম্লান হল। লবণের ময়দান এখন শান্ত ছিল। আকাশ থেকে কালো ছোপ সরে গিয়েছিল আর তারাগুলো জলজল করছিল। ভোলা বালি থুতু করে ফেলে নিজের মাথা তুলল। মোল্লাজি! মতি! সামনে ধ্বংসাস্তূপের মাঝে মোল্লা নাসিরুদ্দিন পড়েছিলেন। সেই সোনালি বর্ম এখন মরচে ধরা লোহা হয়ে গিয়েছিল, আর তার শরীর থেকে আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। মোল্লার শ্বাস আটকে আসছিল। আর মতি? মতি মোল্লার কাছে শুয়েছিল। সে এখন আর চমকাচ্ছিল না। তার নীল চোখ আবার কালো হয়ে গিয়েছিল। সে ভীষণভাবে হাঁপাচ্ছিল।
প্রিজমকে ভাঙার জন্য সে নিজের সমস্ত জীবনী শক্তি, নিজের সমস্ত ঐশ্বরিক উত্তরাধিকার ব্যবহার করে ফেলেছিল। ভোলা দৌড়ে ওদের কাছে গেল। সে মোল্লার মাথা নিজের কোলে তুলে নিল। মোল্লাজি, চোখ খুলুন, দেখুন ইয়াকুব চলে গিয়েছে, আমরা জিতে গিয়েছি। মোল্লা ধীরে ধীরে নিজের চোখের পাতা খুললেন। তার চোখে এখন ইয়াকুবের নীল আভা ছিল না, সেই একই পুরনো পরিশ্রান্ত কিন্তু মায়াভরা বাদামি চোখ ছিল। জয়, মোল্লা কাশতে কাশতে বলল। তার ঠোঁটে রক্ত ছিল। ভোলা, জীবন কোনো যুদ্ধ নয় যাকে জেতা যায়, এটি তো এক তামাশা যাকে বাঁচা যায়। আমরা জিতিনি, আমরা শুধু বেঁচে গিয়েছি। মোল্লা কাপা কাপা হাতে পাশে শুয়ে থাকা মতিকে ছোঁয়ার চেষ্টা করলেন। মতি, আমার বাচ্চা। মতি নিজের চোখ খোলেনি। তার শ্বাস খুব ধীর ছিল। ভোলার মন ভেঙে গেল। মতি, ওঠ না ইয়ার, দেখ মোল্লাজি ঠিক আছেন, আমাদের বাড়ি যেতে হবে। মোল্লা মতির ঘাড়ের ওপর হাত রাখলেন। তিনি নাড়ি টিপে দেখছিলেন। ভোলা, মোল্লার গলা ভারী হয়ে গেল। এই নিজের আলেকজান্ডার অংশটুকু কুরবানি দিয়ে দিল। প্রিজম ভাঙার সাথে সাথেই এর ভেতরের সেই প্রাচীন সত্তাও মুছে গেল। এখন এটি শুধু একটি গাধা। ভোলা আশার সাথে জিজ্ঞেস করল, না? মোল্লা হেসে ফেললেন চোখের জল নিয়ে। এখন এটি শুধু আমার বন্ধু, কিন্তু এটি খুব ক্লান্ত হয়ে গিয়েছে ভোলা। আত্মার বোঝা শরীরের বোঝার চেয়েও ভারী হয়। ভোলা মতিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তুই যাস না মতি, তুই কথা দিয়েছিলি, তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি। তখনই এক চমৎকার ঘটনা ঘটল। এটি কোনো জাদুকরী আলো ছিল না, না কোনো ঐশ্বরিক আওয়াজ, এটি ছিল শুধু ভালোবাসার চমৎকার। ভোলার চোখের জল মতির মুখে পড়ল। মতির কান নড়ে উঠল। সে এক লম্বা শ্বাস নিল, যেন সে অনেক দীর্ঘ ঘুম থেকে জাগছে। সে নিজের চোখ খুলল আর নিজের খসখসে জিভ দিয়ে ভোলার গাল চাটল। এটি বেঁচে আছে, ভোলা খুশিতে চিৎকার করল। মোল্লাজি, এটি বেঁচে আছে। মোল্লা নাসিরুদ্দিন স্বস্তির নিঃশ্বাস নিলেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন, শুক্রিয়া, হয়তো ওপরওয়ালারও আমার গল্পগুলোতে এখনও অনেক আগ্রহ আছে। 3 দিন পর অক্ষয় হীরের বাজারে সেই পুরনো জৌলুস ছিল। লোকজন নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ জানত না যে লবণের মরুভূমিতে দুনিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল আর তারপর বেঁচেও গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের কুড়ে ঘরের বাইরে সেই পুরনো ভাঙা খাটিয়ায় বসেছিলেন। তার শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু মুখে সেই পুরনো প্রশান্তি ছিল। তার হাতে এক পেয়ালা চা ছিল, পাশে মতি দাঁড়িয়েছিল। সে তাজা সবুজ ঘাস খাচ্ছিল। এখন তার চামড়ায় কোনো নকশা ছিল না, কোনো চমক ছিল না। সে শুধু এক বৃদ্ধ সাধারণ গাধার মতো মনে হচ্ছিল। কিন্তু মোল্লা জানতেন আর ভোলা জানত যে সেই সাধারণ চামড়ার নিচে এমন এক বীরের হৃদয় ধরভর করে যে রাজাদের লোভকে হারিয়ে এক ফকিরের বন্ধুত্বকে বেছে নিয়েছিল। ভোলা দৌড়ে এলো, হাতে গরম রুটি নিয়ে। মোল্লাজি, কাজী সাহেব জিজ্ঞেস করছিলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। লোকজনে বলাবলি করছিল আপনি কোনো গুপ্তধনের খোঁজে গিয়েছিলেন। মোল্লা চায়ের চুমুক দিলেন আর হাসলেন। ভোলা, ওদের বলো যে গুপ্তধন তো আমি কবেই পেয়ে গিয়েছি, শুধু সেটা লুকাতে গিয়েছিলাম। লুকাতে কোথায়? ভোলা অবাক হয়ে জিজ্ঞেস করল। মোল্লা মতির দিকে তাকালেন, যে আয়েশ করে ঘাস চিবোচ্ছিল। সাধারণত্বের মধ্যে দুনিয়ার সবচেয়ে নিরাপদ গুপ্তধন সেটাই হয় যা সবার চোখের সামনে থাকে কিন্তু কেউ দেখতে পায় না। লোকে চমৎকার খোঁজে, আর আমি সন্তুষ্টি খুঁজি। ভোলা মোল্লার পাশে বসে পড়ল। কিন্তু মোল্লাজি, ওই কাহিনী, আলেকজান্ডার, ইয়াকুব, ওই জাদুকরী শহর, ওসব কি সত্যি ছিল নাকি আমার কোনো স্বপ্ন? মোল্লা ভোলার মাথায় হাত রাখলেন। বেটা, যা হৃদয় স্পর্শ করে সেটাই সত্যি, বাকি সব তো শুধু কিচ্ছা। তখনই মতি মাথা তুলল আর মোল্লার দিকে তাকিয়ে জোরে ডাকল, ঢ্যাঁ চু, ঢ্যাঁ চু। মোল্লা হেসে উঠলেন। শুনছ ভোলা, উজির সাহেব বলছেন যে কথায় পেট ভরে না, দ্বিতীয় রুটিটা আনো। তিনের হাসি সেই ছোট উঠোনে প্রতিধ্বনিত হল। সেদিন অক্ষয় হীরের বাতাসে কিছু একটা আলাদা ছিল, এক হালকা মেজাজ, যেন দুনিয়া জানতে পেরেছে যে তার রক্ষক কোনো মহাশক্তিশালী রাজা নয়, বরং এক বৃদ্ধ ফকির, এক মূর্খ ছেলে আর এক বুদ্ধিমান গাধা। আলেকজান্ডারের আয়না ভেঙে গিয়েছিল, কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের আয়না, যা আমাদের নিজেদের আসল রূপ দেখায়, তা আজও অক্ষত আছে। আর সেই আয়না এটাই শেখায় যে বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পদ, সন্তুষ্টি সবচেয়ে বড় সাম্রাজ্য, আর ভালোবাসা, ভালোবাসা সেই জাদু যা মৃত্যুকেও জীবনে বদলে দিতে পারে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনিও বিশ্বাস করেন যে সত্য, বিশ্বস্ততা আর বন্ধুত্বের চেয়ে বড় কোনো গুপ্তধন হয় না, তবে কর্মা স্টোরিজকে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প লেখার সাহস যোগায়।
আর হ্যাঁ, শেয়ার করুন এই গল্পটি আপনার সেই বন্ধুদের সাথে যারা আপনার জন্য ভোলা আর মতির মতো বিশ্বস্ত। কমেন্টে লিখে জানান গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলল। আপনি কি চান আমরা মোল্লা নাসিরুদ্দিনের আরও রহস্যময় কিচ্ছা নিয়ে আসি? জুড়ে থাকুন সালাম ভয়েসের সাথে, যেখানে প্রতিটি গল্পে আছে এক শিক্ষা আর এক নতুন দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ।